নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন ভারতের ইতিহাসের সাম্রাজ্যবাদ ও রাষ্ট্রীয় ঐক্যের যুগ, রাজশক্তির উত্থান। প্রাচীন প্রস্তর যুগে মানুষ ছিল যাযাবর, শিকারী ও খাদ্য সংগ্রহকারী। তখন পরিবার, ব্যক্তিগত সম্পত্তি, বর্ণ, শ্রেণীবিন্যাস বা সমাজের কোনো অস্তিত্ব ছিল না। নব্যপ্রস্তর যুগে মানুষ যাযাবর বৃত্তি ত্যাগ করে ধীরে ধীরে স্থায়ী জনপদ গড়ে তুলতে থাকে এবং খাদ্য উৎপাদন শুরু করে। কালক্রমে গড়ে ওঠে পরিবার, গ্রাম ও জনপদ। ধাতুর যুগে ব্যাপক কৃষিকার্যের ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়। পরিবারের সঙ্গে যুক্ত হয় কৃষিক্ষেত্র। উদ্বৃত্ত উৎপাদনের ফলে সমাজে আসে শ্রেণী বৈষম্য। গুণ ও কর্মের ভিত্তিতে তৈরি হয় বর্ণ। বলা হয় যে সুবিধাভোগী শ্রেণী নিজ কর্তৃত্ব বজায় রাখার জন্য তখন রাষ্ট্র গড়ে তোলে। রাষ্ট্র বা রাজপদের উত্থান সম্পর্কে নানা মতবাদ প্রচলিত আছে। এ সম্পর্কে প্রাচীনতম বক্তব্য আছে ঐতেরীয় ব্রাহ্মণ গ্রন্থে। সেখানে বলা হচ্ছে যে দেবতা ও দৈত্যদের মধ্যে যুদ্ধে দেবতারা পরাজিত হন। পরাজয়ের পর দেবতারা অনুভব করেন যে তাদের কোনো রাজা না থাকার জন্যই তাদের পরাজয় হয়েছে। এরপর তারা রাজা নির্বাচন করার সিদ্ধান্ত নেন এবং ইন্দ্রকে রাজা নির্বাচিত করেন। মহাভারতের শান্তি পর্বে বলা হচ্ছে যে অরাজক অবস্থায় স্ত্রী, পুত্র, খাদ্য ও সম্পত্তির উপর মানুষের কোনো অধিকার থাকে না। বর্ণ ব্যবস্থা ভেঙে পড়ে এবং বর্ণ সংকর উপস্থিত হয়। এই অরাজক অবস্থার অবসান ঘটানোর জন্য রাজার সৃষ্টি ও রাজপদের উদ্ভব হয়। ঋগ্বেদের যুগে পুরু, তুর্বশ, ভারত, পাঞ্চাল, সঞ্জয়, অনু প্রভৃতি গোষ্ঠী বা উপজাতির অস্তিত্ব লক্ষ্য করা যায়। পশুচারণ ভূমি ও কৃষিক্ষেত্র নিয়ে সর্বদাই তাদের মধ্যে সংঘর্ষ চলত। এই অবস্থায় নিরাপত্তার কারণে একজন রাজার প্রয়োজন হয়। পরবর্তী বৈদিক যুগে কাশী, কোশল, বিদেহ, অযোধ্যা, অঙ্গ, বঙ্গ প্রভৃতি রাজ্য গড়ে ওঠে। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক অর্থাৎ মহাবীর ও বুদ্ধদেবের ধর্মপ্রচারকালে উত্তর ভারত বা আর্যাবর্তে কোনো ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শক্তি গড়ে ওঠেনি। উত্তর ভারত এই সময় ষোড়শ মহাজনপদ বা ১৬টি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। বৌদ্ধ জাতক, অঙ্গুত্তর নিকায়, জৈন ভগবতী সূত্র এবং হিন্দু পুরাণ থেকে এইসব রাজ্যগুলির কথা জানা যায়। এই রাজ্যগুলি হল অঙ্গ, পূর্ব বিহার; মগধ, দক্ষিণ বিহার; কাশী, বারাণসী; কোশল, অযোধ্যা; ব্রিজি, উত্তর বিহার; মল্ল, গোরক্ষপুর; চেদি, বুন্দেলখণ্ড; বৎস, এলাহাবাদ; কুরু, দিল্লি; পাঞ্চাল, বেরেলি বদায়ুন অঞ্চল; মৎস্য, জয়পুর; সুরসেন, মথুরা; অশমোক, গোদাবরী উপত্যকা; অবন্তী, মালব; গান্ধার, পেশোয়ার, রাওয়ালপিন্ডি এবং কম্বোজ, পশ্চিম কাশ্মীর। এই রাজ্যগুলির অধিকাংশই রাজতন্ত্র শাসিত হলেও ব্রিজি ও মল্ল রাজ্যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। এইসব রাজ্যগুলির মধ্যে অবন্তী, বৎস, কোশল ও মগধ খুবই শক্তিশালী ছিল। নিজ নিজ শক্তি বিস্তারের উদ্দেশ্যে তাদের মধ্যে সশস্ত্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবং প্রায় শতবর্ষব্যাপী এই প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত মগধ ভারতের বিস্তীর্ণ স্থানে এক অখণ্ড সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। মগধের উত্থান। বুদ্ধদেবের সমসাময়িক হর্যঙ্ক বংশের রাজা বিম্বিসারের সিংহাসন আরোহণ ৫৪৫ খ্রিস্টপূর্বাব্দের সঙ্গে সঙ্গে মগধের শক্তি ও মর্যাদা বৃদ্ধি পেতে শুরু করে। তার উপাধি ছিল শ্রেণী। তিনি অঙ্গরাজ ব্রহ্মদত্তকে পরাজিত করে সমৃদ্ধশালী অঙ্গরাজ্যটি দখল করেন। এই রাজ্যটির অর্থনৈতিক গুরুত্ব ছিল অপরিসীম। এর অন্তর্ভুক্ত চম্পা বন্দরটি দিয়ে মগধের সামুদ্রিক ও অন্তর্বাণিজ্য চলত। ঐতিহাসিক ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরীর মতে অঙ্গরাজ্য আক্রমণ দ্বারা বিম্বিসার মগধের রাজ্য বিস্তারের যে সূচনা করেন, অশোকের কলিঙ্গ বিজয়ে তার পরিসমাপ্তি ঘটে।
কৌশলরাজ প্রসেনজিতের ভগিনী কৌশল দেবীকে বিবাহ করে যৌতুক হিসাবে তিনি কাশীগ্রাম লাভ করেন। এই স্থান থেকে তিনি বছরে প্রায় 1 লক্ষ মুদ্রা রাজস্ব পেতেন। এছাড়া তিনি বৈশালীর লিচ্ছবি রাজকন্যা চেল্লানা, বিদেহ রাজকন্যা বাসবী ও মদ্র রাজকন্যা খেমাকে বিবাহ করে তার শক্তি ও মর্যাদা বৃদ্ধি করেন। অবন্তী ও গান্ধার রাজ্যের অধিপতিদের সঙ্গেও তাঁর সদ্ভাব ছিল। তিনি গিরিব্রজ থেকে রাজগৃহে তার রাজধানী স্থানান্তরিত করেন। তিনি একটি সুদক্ষ শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। ঐতিহাসিক ডক্টর রমিলা থাপারের মতে ভারতীয় রাজাদের মধ্যে বিম্বিসারী প্রথম দক্ষ শাসন ব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করেছিলেন। বিম্বিসারের পর তার পুত্র অজাতশত্রু মগধের সিংহাসনে বসেন। তার উপাধি ছিল কুলু। কথিত আছে যে তিনি পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন। এই কারণে কৌশলরাজ প্রসেনজিৎ যৌতুক হিসাবে প্রদত্ত কাশীগ্রাম পুনর্দখল করেন। এর ফলে প্রসেনজিতের সঙ্গে অজাতশত্রুর যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত দুই পক্ষের সন্ধি স্থাপিত হয়। অজাতশত্রু কাশীগ্রাম ফেরত পান এবং প্রসেনজিতের কন্যা ভজিরা কুমারীর সঙ্গে তার বিবাহ হয়। বৈশালীর লিচ্ছবিদের বিরুদ্ধে যুদ্ধ জয় অজাতশত্রুর অন্যতম কীর্তি। এই যুদ্ধের কারণ সম্পর্কে নানা মতভেদ আছে। বলা হয় যে বৈশালীরাজ চেতক অজাতশত্রুর বৈমাত্রেয় ভ্রাতাদের তার রাজ্যে স্থান দিলে বিবাদ বাধে। বৌদ্ধ জাতক অনুসারে গঙ্গার উপর একটি বন্দর ও একটি সোনার খনির অধিকার নিয়ে মগধ বৈশালী বিরোধের সূচনা হয়। ঐতিহাসিক ব্যাসামের মতে গঙ্গার উত্তর উপকূল দখল করাই ছিল অজাতশত্রুর মূল লক্ষ্য। মল্ল ও ব্রিজি সহ 36টি গণরাজ্য লিচ্ছবিদের পক্ষে এক শক্তিজোট গঠন করে মগধের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। দীর্ঘ 16 বছর যুদ্ধের পর তিনি বৈশালী রাজ্য দখল করেন। তিনি কোশলও জয় করেন। এর ফলে সমগ্র উত্তর বিহার তার অধিকারে আসে এবং সমগ্র পূর্ব ভারতে মগধের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। অজাতশত্রুর পর তার পুত্র উদয়ী বা উদয়ী ভদ্র সিংহাসনে বসেন 459 খ্রিস্টপূর্বাব্দ। গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র নামক স্থানে তিনি রাজধানী স্থানান্তরিত করেন। পরে এই পাটলিপুত্র ভারতের রাজধানীর গৌরব অর্জন করে। তার আমলে অবন্তীর সঙ্গে মগধের দীর্ঘস্থায়ী যুদ্ধ চলেছিল। উদয়ের পর অনিরুদ্ধ, মুন্ড, নাগদর্শক নামে 3 জন দুর্বল রাজা সিংহাসনে বসে। বৌদ্ধ গ্রন্থে এদের 3 জনকেই পিতৃহন্তা বলা হয়েছে। 430 খ্রিস্টপূর্বাব্দে হর্যঙ্ক বংশের শেষ শাসক নাগদর্শককে হত্যা করে তার সভাসদ শিশুনাগ মগধের সিংহাসনে বসেন এবং মগধে শিশুনাগ বংশের রাজত্ব শুরু হয়। সিংহাসনে বসে তিনি প্রথমে গিরিব্রজ ও পরে বৈশালীতে রাজধানী স্থানান্তরিত করেন। অবন্তী রাজ্য জয় করে তিনি মগধের শক্তি ও আয়তন বৃদ্ধি করেন। সম্ভবত তিনি বৎস রাজ্যও জয় করেছিলেন। তার আমলে মগধ উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হয়। শিশুনাগের মৃত্যুর পর তাঁর পুত্র কালাশোক বা কাকবর্ণ সিংহাসনে বসেন। তিনি পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করেন। তাকে হত্যা করে মহাপদ্ম নন্দ সিংহাসনে বসেন। মহাপদ্ম নন্দ ছিলেন বিখ্যাত নন্দবংশর প্রতিষ্ঠাতা। পুরাণ এবং জৈন ও বৌদ্ধ শাস্ত্রগ্রন্থে তাকে নিজ বংশোদ্ভূত বা শূদ্র বলা হয়েছে। পুরাণের মতে তিনি ইক্ষ্বাকু, পাঞ্চাল, কলিঙ্গ, অশোক, কাশী, কুরু, সুরসেন, মিথিলা প্রভৃতি রাজ্য ধ্বংস করে সমগ্র উত্তর ভারতে মগধের আধিপত্য প্রতিষ্ঠিত করেন। সম্ভবত দক্ষিণে গোদাবরী পর্যন্ত তার আধিপত্য বিস্তৃত ছিল। মহাপদ্মের পূর্বে আর কোনো ভারতীয় নরপতি এত বড় সাম্রাজ্যের অধীশ্বর হতে পারেননি। পুরাণে তাকে একরাট বা একচ্ছত্র সম্রাট, সর্বক্ষত্রান্তক বা সকল ক্ষত্রিয় রাজার উচ্ছেদকারী বা সর্বক্ষত্রিয় ছেত্তা এবং দ্বিতীয় পরশুরাম বলা হচ্ছে। ডক্টর রাধাকুমুদ মুখোপাধ্যায়ের মতে মহাপদ্ম নন্দ ছিলেন উত্তর ভারতের প্রথম মহান ঐতিহাসিক সম্রাট। মহাপদ্মের পর তার 8 পুত্র একে একে মগধের সিংহাসনে বসেন। এই বংশের শেষ রাজা ধননন্দ
এক সুবিশাল সাম্রাজ্য ও শক্তিশালী সেনাবাহিনীর অধিপতি ছিলেন। গ্রিক ঐতিহাসিকরা তাঁর সামরিক বাহিনীর বিবরণ দিয়েছেন। জানা যায় যে 20,000 অশ্বারোহী, 2 লক্ষ পদাতিক, 2,000 রথ ও 3,000 রণহস্তি নিয়ে তাঁর সেনাদল গঠিত ছিল। তার সামরিক বলের ভয়ে গ্রিক বীর আলেকজান্ডারের বিশ্বজয়ী সেনাদল মগধের উপর আক্রমণ হানতে সাহস পায়। বিশাল সামরিক বাহিনীর ব্যয় নির্বাহের জন্য ধননন্দ জনসাধারণের উপর প্রভূত করভার চাপিয়ে ঘৃণার পাত্রে পরিণত হন। এমত অবস্থায় কৌটিল্য নামক জনৈক কূটনীতিজ্ঞ ব্রাহ্মণের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে মগধের সিংহাসনে মৌর্য বংশ প্রতিষ্ঠিত করেন। মগধের উত্থানের কারণ। আর্যাবর্তে রাজনৈতিক প্রাধান্য লাভের সংগ্রামে মগধের সাফল্য অর্জন কোনো আকস্মিক বা দৈবিক ঘটনা না। এ প্রসঙ্গে ডক্টর রামশরণ শর্মা, ডক্টর ব্যাসাম ও ডক্টর রমিলা থাপার কয়েকটি কারণের উল্লেখ করেছেন। বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ এবং মহাপদ্মনন্দের মতো সমরকুশলী ও উদ্যমী নেতৃবৃন্দ এবং বাস্যাকার, কৌটিল্য ও রাধাগুপ্তর মতো ভারত বিখ্যাত কূটনীতি বিশারদ মন্ত্রীদের ভূমিকাকে কোনো ক্রমেই উপেক্ষা করা চলে না। রাজন্যবর্গের ব্যক্তিগত কুশলতা সর্বাংশে ব্যর্থ হতো, যদি না মগধের ভৌগোলিক অবস্থান অনুকূল হতো। গঙ্গা, সোন ও চম্পা নদী বেষ্টিত মগধ ছিল অতি সুরক্ষিত। মগধের প্রথম রাজধানী রাজগৃহ 5টি পাহাড় দ্বারা বেষ্টিত হওয়ায় খুবই নিরাপদ ছিল। গঙ্গা, সোন ও গণ্ডক নদীর সঙ্গমস্থলে অবস্থিত পাটলিপুত্র কার্যত দুর্ভেদ্য ছিল। পাটলিপুত্র ছিল একটি জলদুর্গ বিশেষ এবং সেই যুগে এই নগরটিকে অধিকার করা আদৌ সহজসাধ্য ছিল না। চতুর্দিকে নদী থাকায় শত্রু দ্বারা পাটলিপুত্রের আক্রান্ত হওয়ার সম্ভাবনা যেমন ছিল খুবই কম, তেমনি নদীপথ ধরে মগধের সেনাবাহিনী অবাধে চতুর্দিকে চলাফেরা করতে পারত। মগধের পূর্বাঞ্চলে ছিল হস্তিসংকুল ঘন অরণ্য। এই অরণ্য ভেদ করে শত্রুর পক্ষে মগধ আক্রমণ করা দুঃসাধ্য ছিল। আবার ওই অরণ্য থেকেই হস্তি সংগ্রহ করে নন্দ রাজারা বিশাল রণহস্তি বাহিনী গড়ে তুলেছিলেন। গঙ্গা নদী ছিল মগধের হৃৎপিণ্ড। গঙ্গা ও অন্যান্য নদীগুলি মগধকে উর্বরা এবং সুজলা সুফলা করেছিল। এই নদীর উপর একচ্ছত্র আধিপত্যের ফলে প্রতিবেশী রাজ্যগুলিকে নিয়ন্ত্রণে রাখা মগধের পক্ষে সহজতর হয়েছিল এবং এই নদীর মাধ্যমেই মগধের বৈদেশিক বাণিজ্য চলত। খনিজ সম্পদে পূর্ণ মগধের লোহার খনিগুলি ছিল মগধের সামরিক শক্তির প্রধান সহায়। মৌর্য সাম্রাজ্য। নন্দ বংশ উচ্ছেদ করে মগধের ইতিহাসে মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয়। মৌর্য শাসন ভারত ইতিহাসে এক নবযুগের সূচনা করে। ভারতজোড়া সাম্রাজ্য প্রতিষ্ঠা, সুশাসন প্রবর্তন, অর্থনৈতিক সমৃদ্ধি ও শিল্প সংস্কৃতির উন্নতি সব দিকেই এই যুগে এক অভাবনীয় উন্নতি পরিলক্ষিত হয়। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্যের অপ্রতুলতার কথা বলা হয়, কিন্তু মৌর্য যুগ থেকে ইতিহাসের প্রচুর উপাদান পাওয়া যায়। এই যুগের ইতিহাসের উপাদান হিসাবে মেগাস্থিনিস, প্লিনি, অ্যারিয়ান ও জাস্টিনের রচনা, কৌটিল্যের অর্থশাস্ত্র, বিষাদ দত্তের মুদ্রা রাক্ষস, সোমদেব ভট্টের কথা সরিত সাগর, ক্ষেমেন্দ্রের বৃহৎ কথামঞ্জুরি প্রভৃতি সংস্কৃত গ্রন্থ, বিভিন্ন পুরাণ এবং বৌদ্ধ ও জৈন শাস্ত্র গ্রন্থ অতি উল্লেখযোগ্য। এছাড়া প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে সম্রাট অশোকের অসংখ্য শিলালিপি ও স্তম্ভলিপি, কলিঙ্গরাজ খারবেলের হস্তিগুম্ফা লিপি, শক রাজা রুদ্রদামনের জুনাগড় লিপি আমাদের নানাভাবে সাহায্য করে। চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যর বংশ পরিচয় সম্পর্কে নানা মত প্রচলিত আছে। পুরাণের মতে তিনি শূদ্র গর্ভ উদ্ভব ছিলেন। তার মাতা অথবা মাতামহী মুরা ছিলেন নন্দবংশীয় এক রাজার শূদ্র পত্নী। মুরার নাম থেকে এই বংশ মৌর্য বংশ নামে পরিচিত। বৌদ্ধ গ্রন্থ অনুসারে তিনি হিমালয়ের পাদদেশে পিপ্পলিবন নামক স্থানের মৌর্য নামে
এক প্রজাতান্ত্রিক ক্ষত্রিয় গোষ্ঠীর সন্তান। মৌর্য নাম থেকে তার প্রতিষ্ঠিত রাজবংশ মৌর্য বংশ নামে পরিচিত হয়েছে। বিভিন্ন জৈন গ্রন্থ, পালি সাহিত্য ও কৌটিল্যের অর্থশাস্ত্রে চন্দ্রগুপ্তকে অভিজাত ও ক্ষত্রিয় রূপে বর্ণনা করা হয়েছে। আধুনিক ঐতিহাসিকরাও তাকে ক্ষত্রিয় বংশোদ্ভূত বলেই মনে করেন। বৌদ্ধ গ্রন্থ থেকে জানা যায় যে চন্দ্রগুপ্তের পিতা যুদ্ধে নিহত হলে তার মা শিশু চন্দ্রগুপ্তকে নিয়ে মগধের রাজধানী পাটলিপুত্রে আশ্রয় গ্রহণ করেন। সেখানে শিকারী ও রাখাল বালকদের মধ্যে তার বাল্যকাল অতিবাহিত হতে থাকে। কথিত আছে যে এ সময় চাণক্য নামে নন্দ শাসন বিদ্বেষী জনৈক বিচক্ষণ ব্রাহ্মণ তার মধ্যে নানা রাজোচিত লক্ষণ ও গুণাবলী লক্ষ্য করে তাকে তক্ষশিলায় নিয়ে যান এবং রাজনীতি ও যুদ্ধবিদ্যায় সুশিক্ষিত করে তোলেন। বলা বাহুল্য, এই চাণক্যই হলেন ইতিহাসখ্যাত বিশিষ্ট কূটনীতিজ্ঞ কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। 326 থেকে 325 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত ইতিহাসের পাদপ্রদীপের সামনে এসে হাজির হন। গ্রিক ঐতিহাসিক জাস্টিন ও প্লুটার্কের রচনা থেকে জানা যায় যে গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের তরুণ চন্দ্রগুপ্ত আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করে নন্দবংশের উচ্ছেদের জন্য তার সাহায্য প্রার্থনা করেন। আলেকজান্ডার তার নির্ভীক আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার নির্দেশ দেন, কিন্তু চন্দ্রগুপ্ত পলায়নে সক্ষম হন। অতঃপর বিন্ধ্যের অরণ্য সংকুল অঞ্চলে বসবাসকারী উপজাতিদের নিয়ে তিনি একটি সেনাদল গঠন করেন এবং চাণক্যের সাহায্যে মগধের সিংহাসন দখল করেন। মগধ সাম্রাজ্য বলতে তখন পাঞ্জাবের সীমানা থেকে দক্ষিণে গোদাবরী পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগকে বোঝাত। এরপর চন্দ্রগুপ্ত উত্তর পশ্চিম ভারতে গ্রিক শাসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর গ্রিক অধিকৃত ভারতবর্ষে বিদ্রোহ শুরু হয়। এছাড়া উত্তরাধিকারহীন আলেকজান্ডারের সাম্রাজ্যের বন্টন নিয়েও তার সেনাপতিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয়। এর ফলে ভারতের গ্রিক শক্তি দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিকদের উপর আক্রমণ হানেন। গ্রিক ঐতিহাসিক জাস্টিন লিখছেন যে আলেকজান্ডারের মৃত্যুর পর ভারতীয়রা গ্রিক শাসকদের হত্যা করে দাসত্ব মুক্ত হয়। এই মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন সান্ড্রোকোট্টাস বা চন্দ্রগুপ্ত। এইভাবে তিনি সিন্ধু প্রদেশ ও পাঞ্জাব জয় করে উত্তর পশ্চিম ভারতে আলেকজান্ডার প্রতিষ্ঠিত গ্রিক উপনিবেশগুলি অধিকার করেন। আলেকজান্ডারের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য তার সেনাপতিদের মধ্যে বিভক্ত হয়। সিরিয়া ও ভারতবর্ষ সেনাপতি সেলুকাসের ভাগে পড়ে। এই অংশগুলি পুনরুদ্ধারের উদ্দেশ্যে তিনি ভারতবর্ষ আক্রমণ করলে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে তার যুদ্ধ হয়। এই যুদ্ধের ফলাফল সম্পর্কে গ্রিক ঐতিহাসিকরা স্পষ্ট করে কিছু না বললেও মনে হয় সেলুকাস এই যুদ্ধে পরাজিত হয়ে শেষ পর্যন্ত এক সন্ধি স্বাক্ষর করেন। সন্ধির শর্ত অনুসারে তিনি কাবুল, কান্দাহার, হিরাট ও বেলুচিস্তানের অন্তর্গত মাখরান প্রদেশ চন্দ্রগুপ্তকে অর্পণ করেন এবং কথিত আছে যে তার কন্যা হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাহ দেন। সেলুকান চন্দ্রগুপ্তের রাজসভায় মেগাস্থিনিস নামে একজন গ্রিক দূতকে পাঠান। ইন্ডিকা নামে মেগাস্থিনিসের ভারত বিবরণ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ উপাদান। কেবলমাত্র এই নয়, গ্রিক ঐতিহাসিক প্লুটার্কের মতে তিনি 6 লক্ষ সেনা নিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। শক রাজা রুদ্রদামনের জুনাগড় শিলালিপি থেকে জানা যায় যে তিনি পশ্চিম ভারতের সৌরাষ্ট্র বা গুজরাট জয় করেন। মালব ও কোঙ্কণ বা মহারাষ্ট্রের কিছু অংশ তিনি জয় করেন। নন্দদের উত্তরাধিকারী হিসাবে দাক্ষিণাত্যে গোদাবরী পর্যন্ত রাজ্যাংশ তিনি এমনিতেই লাভ করেন এবং পরবর্তীকালে তিনি তা আরও সম্প্রসারিত করেন। দাক্ষিণাত্যে মহীশূরের চিতলদুর্গ জেলা ও তামিলনাড়ুর তিনেভেলি জেলা পর্যন্ত তার আধিপত্য বিস্তৃত ছিল। পূর্ব ভারতে বাংলা বা বঙ্গদেশও তার সাম্রাজ্যভুক্ত ছিল। মহাস্থানগড়ে প্রাপ্ত ব্রাহ্মী লিপি ও হিউয়েনসাং এর বিবরণ থেকে এর প্রমাণ পাওয়া যায়। তার সাম্রাজ্য উত্তর পূর্বে পারস্য সাম্রাজ্যের সীমানা
পশ্চিমে আরব সাগর, পূর্বে বাংলা এবং দক্ষিণে মহীশূর ও মাদ্রাজ পর্যন্ত বিস্তৃত ছিল। ইতিপূর্বে আর কোনো ভারতীয় নরপতির পক্ষে এত বড় সাম্রাজ্য স্থাপন করা সম্ভব হয়নি। ঐতিহাসিক ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী তাকে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের স্থাপয়িতা বলে অভিহিত করেন। ফার্স্ট হিস্টোরিক্যাল ফাউন্ডার অফ আ গ্রেট এম্পায়ার ইন ইন্ডিয়া। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এক অনন্য সাধারণ কীর্তির অধিকারী ছিলেন। একজন ভাগ্যান্বেষী হিসাবে জীবন শুরু করে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি এক বৃহৎ ও সার্বভৌম সাম্রাজ্য প্রতিষ্ঠায় সক্ষম হন। শক্তিশালী নন্দবংশের ধ্বংস সাধন ও বিদেশি গ্রিক শক্তির উচ্ছেদ তার সামরিক কৃতিত্বের পরিচয় বহন করে। যুগ যুগ ধরে ভারতীয় রাজন্যবর্গ যে সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন, তিনি তা বহুলাংশে বাস্তবায়িত করেন। কেবলমাত্র সাম্রাজ্য প্রতিষ্ঠাই নয়, বিজিত অঞ্চলে তিনি একটি সুষ্ঠু, কেন্দ্রীভূত ও প্রজাহিতৈষী শাসন ব্যবস্থাও প্রতিষ্ঠিত করেন। শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং জৈন প্রথা অনুসারে মহীশূরের শ্রবণ বেলগোলা নামক স্থানে অনশনে দেহত্যাগ করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা। কৌটিল্যের অর্থশাস্ত্র, গ্রিক দূত মেগাস্থিনিসের বিবরণ মানে ইন্ডিকা গ্রন্থে, বিষাক্তত্বের মুদ্রারাক্ষস নাটক ও বৌদ্ধ গ্রন্থ দিব্যবদান গ্রন্থ এবং জাস্টিন অ্যারিয়ান, স্ট্রাবো ও প্লিনির রচনা থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সম্পর্কে জানা যায়। মৌর্য শাসন ব্যবস্থায় রাজাই ছিলেন রাষ্ট্রের সর্বের সর্বা এবং সকল ক্ষমতার প্রতীক উৎস। তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান শাসক, আইন প্রণেতা, বিচারক ও সেনাপতি। একচ্ছত্র ক্ষমতার অধিকারী রাজা কিন্তু কখনোই স্বৈরাচারী ছিলেন না, বা মৌর্য রাজতন্ত্র কখনোই বলগাহীন স্বৈরতন্ত্র ছিল না। তারা ছিলেন প্রজাহিতৈষী স্বৈরাচারী। তারা সর্বদাই পুরনো রীতিনীতি মেনে শাসন পরিচালনা করতেন এবং ধর্মশাস্ত্র অনুসারে প্রজা কল্যাণে নিয়োজিত থাকতেন। মৌর্য সম্রাটরা কখনোই দৈবসত্ত্ব দাবি করে নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বা বরপুত্র বলে দাবি করেননি। তারা নিজেদের দেবানাম প্রিয় বা দেবতাদের প্রিয় বলে অভিহিত করতেন এবং বংশানুক্রমে সিংহাসনে বসতেন। রাজাকে শাসন কার্যে যারা সাহায্য করতেন, তাদের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ছিলেন সচিব নামে কর্মচারীরা। সচিবদের মধ্যে থেকে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মন্ত্রী বা মন্ত্রীর পদে নিযুক্ত করা হতো। অর্থ ও চারিত্রিক দৃঢ়তার পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরাই মন্ত্রী নিযুক্ত হতেন। তাদের বেতন ছিল বছরে 48,000 পান। তারা শাসননীতি ও পররাষ্ট্রনীতি সম্পর্কে রাজাকে পরামর্শ দিতেন। এছাড়াও মন্ত্রী পরিষদ বলে একটি সভা ছিল। কেবলমাত্র জরুরি অবস্থাতেই এই সভা রাজাকে পরামর্শ দিত। মন্ত্রী পরিষদের সদস্যদের বেতন ছিল বছরে 12,000 পান। অমাত্য নামে কর্মচারীদের উপর রাজস্ব, অর্থ, বিচার ও প্রশাসন প্রভৃতি বিভাগ পরিচালনার দায়িত্ব দেয়া হতো। বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা ওই পদ পেতেন। খনি, গোশালা, অশ্বশালা প্রভৃতি তদারকির দায়িত্ব ছিল অধ্যক্ষদের উপর। অর্থশাস্ত্রে 32 জন অধ্যক্ষর উল্লেখ আছে। এছাড়া কর্ণিক, পুরোহিত, দৌবারিক, প্রতিবেদক, দুর্গপাল, গুপ্তচর প্রভৃতি নানা ধরনের কর্মচারী ছিল। এই যুগে কর্মচারীদের নগদ বেতন দেয়া হতো এবং কোনোভাবেই বংশানুক্রমিকভাবে কাউকে কোনো পদে নিয়োগ করা হতো না। চন্দ্রগুপ্তের আমলে বিশাল মৌর্য সাম্রাজ্য 4টি প্রদেশে বিভক্ত ছিল: প্রাচ্য, উত্তরাপথ, অবন্তী ও দক্ষিণাপথ। এদের রাজধানী ছিল যথাক্রমে পাটলিপুত্র, তক্ষশিলা, উজ্জয়িনী ও সুবর্ণগিরি। প্রদেশগুলিকে দেশ বলা হতো। সম্রাট স্বয়ং পাটলিপুত্র থেকে প্রাচ্য প্রদেশের শাসন কার্য পরিচালনা করতেন। শাসন কার্যের সুবিধার জন্য দেশগুলিকে বিষয় বা আহারে মানে জেলায় বিভক্ত করা হতো। গ্রাম ছিল মৌর্য শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর। গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিক। গ্রামিকের উপরে ছিলেন গোপ
এবং তিনি ৫-১০টি গ্রামের প্রধান ছিলেন। সমাহর্তা ছিলেন জেলার প্রধান শাসনকর্তা। প্রদেশের শাসনকর্তাকে বলা হতো প্রাদেশিক। সাধারণত রাজ পরিবারের লোকদের উপরেই প্রদেশের শাসনভার ন্যস্ত হতো। তাদের বলা হতো আর্যপুত্র। মেগাস্থেনিসের বিবরণ থেকে জানা যায় যে ৩০ জন সদস্য বিশিষ্ট একটি পরিষদের উপর পাটলিপুত্র নগরের শাসনভার অর্পিত ছিল। এই সমিতি ৬টি শাখায় বিভক্ত ছিল এবং প্রতি শাখা সমিতিতে ৫ জন করে সদস্য ছিলেন। এই শাখা সমিতিগুলি কারিগরি শিল্পের নিয়ন্ত্রণ, বিদেশি আগন্তুকের তত্ত্বাবধান, জন্ম মৃত্যুর হিসাব রক্ষা, ব্যবসা বাণিজ্য পরিচালনা, শিল্পজাত দ্রব্যাদি বিক্রয় তত্ত্বাবধান ও বিক্রিত পণ্যের উপর থেকে ১.৫% শুল্ক সংগ্রহ করা প্রভৃতি দায়িত্ব পালন করত। কেবলমাত্র পাটলিপুত্রই নয়, সম্ভবত কৌশাম্বী, উজ্জয়িনী, অবন্তী, তক্ষশিলা প্রভৃতি গুরুত্বপূর্ণ নগরগুলিতেও একই ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। মেগাস্থেনিসের বিবরণ থেকে চন্দ্রগুপ্তের বিশাল সেনাবাহিনীর কথা জানা যায়। তার সেনাবাহিনীতে ৬ লক্ষ পদাতিক, ৩০,০০০ অশ্বারোহী, ৮,০০০ রথারোহী এবং ৯,০০০ হস্তি ছিল। মেগাস্থেনিস বলেন যে ৩০ জন সদস্য নিয়ে গঠিত একটি পরিষদের উপর মৌর্যদের সামরিক বিভাগের দায়িত্ব অর্পিত ছিল। এই পরিষদ ৫ জন করে সদস্য নিয়ে ৬টি সমিতিতে বিভক্ত ছিল। এই সমিতিগুলিকে পদাতিক, অশ্বারোহী, হস্তিবাহিনী, রথারোহী, নৌবিভাগ, যানবাহন ও রসদ সংগ্রহ প্রভৃতির দায়িত্ব পালন করত। সমাজের সকল বর্ণের মানুষের মধ্যে থেকেই সেনা সংগৃহীত হতো। সচ্ছল জীবনযাপনের জন্য তাদের বেতনের পরিমাণ ছিল যথেষ্ট। বিচার বিভাগে রাজা ছিলেন সর্বেসর্বা। তিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত ও অভিজ্ঞ মন্ত্রীদের সাহায্যে বিচার কার্য পরিচালনা করতেন। তিনি নিজেই অনেক সময় বিচার করতেন। অর্থশাস্ত্রে ২ ধরনের বিচারালয়ের উল্লেখ আছে, ধর্মাস্থিয় ও কণ্টক শোধন। দেশের অন্যান্য অংশে নানা ধরনের বিচারালয় ছিল। গ্রামে গ্রামিক এবং নগরে নগর ব্যবহারিক বিচার কার্য পরিচালনা করতেন। কৌটিল্য ও মেগাস্থেনিস দুজনেই কঠোর দণ্ডবিধির কথা উল্লেখ করেছেন। কঠোর জরিমানা, অঙ্গচ্ছেদ, মৃত্যুদণ্ড, শুলে চড়ানো প্রভৃতি শাস্তির ব্যবস্থা এই যুগে প্রচলিত ছিল। ভূমি রাজস্ব ছিল সরকারের আয়ের প্রধান উৎস এবং তার হার ছিল উৎপন্ন শস্যের ১/৬ বা ১/৪। এছাড়া শুল্ক, আমদানি রপ্তানি, বিক্রয় কর, জলকর, পথকর, খনিকর এবং বিভিন্ন বৃত্তি, পানশালা প্রভৃতি থেকে সরকারের অর্থাগম হতো। কর্মচারী ও সেনাবাহিনীর বেতন, সেচ, জনহিতৈষণামূলক কর্ম প্রভৃতি খাতে সরকারের অর্থ ব্যয় হতো। ঐতিহাসিক ডক্টর রামশরণ শর্মা বলেন যে এইভাবে চন্দ্রগুপ্ত মৌর্য একটি সুসংগঠিত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং তাকে একটি সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন। বলা বাহুল্য, সম্রাট অশোকের আমলে মৌর্য শাসন ব্যবস্থায় বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। বিন্দুসার ৩০০ থেকে ২৭৩ খ্রিস্টপূর্বাব্দ। চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার সিংহাসনে আরোহণ করেন। তার রাজত্বকালের কোনো বিশদ বিবরণ পাওয়া যায় না। তিনি অমিত্রঘাত বা শত্রু হননকারী উপাধি গ্রহণ করেন। তার রাজত্বকালে তক্ষশিলায় বিদ্রোহ দেখা দিলে রাজকুমার অশোক তা দমন করেন। গ্রিক লেখকদের রচনা থেকে জানা যায় যে তার আমলেও মগধের সঙ্গে গ্রিক রাজ্যগুলির মৈত্রী অক্ষুণ্ণ ছিল। প্রিয়দর্শী অশোক ২৭৩ থেকে ২৩২ খ্রিস্টপূর্বাব্দ। বিন্দুসারের মৃত্যুর পর তার পুত্র মগধের সিংহাসনে বসেন। কেবলমাত্র মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাটই নন, তিনি ছিলেন সমগ্র বিশ্বের সর্বকালের সর্বদেশের অন্যতম শ্রেষ্ঠ নরপতি। বৌদ্ধ গ্রন্থ দিব্যবদান ও সিংহলী গ্রন্থ মহাবংশতে লিখিত আছে যে সিংহাসন লাভের জন্য অশোককে এক গৃহযুদ্ধে লিপ্ত হতে হয়।
এবং তিনি তার ৯৯ জন ভ্রাতাকে হত্যা করে সিংহাসনে বসেন। এই কারণে তাকে চণ্ডাশোক বলা হতো। বলা হয় যে এই গৃহযুদ্ধের কারণেই তার সিংহাসন লাভের ৪ বছর পর তার রাজ্যাভিষেক হয়েছিল। আধুনিক ঐতিহাসিকরা ভাতৃহত্যার এই বর্ণনাকেই নিছক কল্পকাহিনী বলে মনে করেন। তবে একথা ঠিকই যে তার সিংহাসন লাভের ৪ বছর পর তার রাজ্যাভিষেক হয়। রাজ সিংহাসন নিয়ে বিরোধী হয়তো এর কারণ, কিন্তু ভাতৃহত্যার এই বিবরণটি সঠিক নয়। কলিঙ্গ যুদ্ধ। তার রাজ্যাভিষেকের নবম বর্ষ, মতান্তরে অষ্টম, ২০৬০ খ্রিস্টপূর্বাব্দ, মতান্তরে ২৬১ খ্রিস্টপূর্বাব্দে তিনি বাংলার সুবর্ণরেখা নদী থেকে গোদাবরী নদী পর্যন্ত বিস্তৃত স্থানে অবস্থিত বর্তমান উড়িষ্যা ও অন্ধ্রের কিছু অংশ নিয়ে গঠিত কলিঙ্গ রাজ্য জয় করেন। এই যুদ্ধের পাশ্চাত্যের নানা কারণ ছিল। ১. নন্দবংশের আমলে কলিঙ্গ মগধের অধীনে ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তার স্বাধীনতা ঘোষণা করে দাক্ষিণাত্যের চোল ও পাণ্ড্য রাজাদের সঙ্গে মিলিত হয়ে এক শক্তিজোট গঠন করে এবং সামরিক বলে প্রবলভাবে বলীয়ান হয়ে ওঠে। কলিঙ্গ রাজ্য দাক্ষিণাত্যে যাওয়ার জলপথ ও স্থলপথ নিয়ন্ত্রিত করত। এছাড়া মগধের সামুদ্রিক বাণিজ্য তখন তাম্রলিপ্ত হয়ে বঙ্গোপসাগরের পথে ব্রহ্মদেশ, সুমাত্রা, জাভা প্রভৃতি অঞ্চলে বিস্তৃত ছিল। কলিঙ্গ ছিল মগধের এই সামুদ্রিক বাণিজ্যের প্রতিদ্বন্দ্বী। সুতরাং এইসব নানা কারণে নিরাপত্তার স্বার্থে স্বাধীন কলিঙ্গ রাজ্যের উপস্থিতি মগধের পক্ষে ক্ষতিকর ছিল। বলা বাহুল্য, এই যুদ্ধে কলিঙ্গ পরাজিত হয়। তার ১ লক্ষ লোক বন্দী হয় এবং বিপুল সম্পত্তির অপচয় ঘটে। মগধ তথা ভারতের ইতিহাসে কলিঙ্গ যুদ্ধ এক যুগান্তকারী ঘটনা। অঙ্গরাজ্য বিজয়ের দ্বারা বিম্বিসার মগধের রাজ্য বিস্তার নীতির যে সূচনা করেছিলেন, কলিঙ্গ যুদ্ধের দ্বারা সেই সাম্রাজ্যবাদী নীতির পরিসমাপ্তি ঘটে এবং এর পরিবর্তে মগধের ইতিহাসে সাম্য, মৈত্রী, সামাজিক প্রগতি ও ধর্মপ্রচারের এক নতুন যুগের সূত্রপাত হয়। ডক্টর রাধাকুমুদ মুখোপাধ্যায় বলেন যে কলিঙ্গ যুদ্ধের ফলে অশোকের ব্যক্তিজীবন এবং মগধের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির ক্ষেত্রে সুদূরপ্রসারী পরিবর্তন দেখা দেয়। বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি চিরদিনের মতো যুদ্ধনীতি ত্যাগ করেন এবং সাম্য, মৈত্রী, প্রেম ও ভ্রাতৃত্বের বাণী প্রচার করতে থাকেন। যুদ্ধ দ্বারা পররাজ্য গ্রাস না করে প্রেমের দ্বারা অন্যের হৃদয় জয় করাই তাঁর লক্ষ্যে পরিণত হয়। তিনি ভেরি ঘোষকে ধর্মঘোষে পরিণত করেন। ঐতিহাসিক ডক্টর রমিলা থাপার মনে করেন যে কলিঙ্গ যুদ্ধের ফলে অশোক কখনোই একজন নিছক শান্তিবাদীতে পরিণত হননি বা তার মতাদর্শের কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি। এ ধরনের কিছু হলে তিনি নিশ্চয়ই কলিঙ্গ রাজ্যের স্বাধীনতা ফিরিয়ে দিতেন এবং বিদ্রোহী ও যুদ্ধবন্দীদের ক্ষমা করতেন বা সেনাদল ভেঙে দিতেন। আসলে কলিঙ্গ যুদ্ধের পর তিনি অহিংস নীতি গ্রহণ করেছিলেন এই কারণে যে তার সাম্রাজ্য তখন চারদিকেই নিরাপদ ছিল, আর যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না। রুশ গবেষক বোনগার্ড লেভিন বলেন যে কলিঙ্গ যুদ্ধের পর অশোক এক স্বপ্নবিলাসী, আদর্শবাদী, অহিংস শাসকে পরিণত হন বলে মনে করার কোনো কারণ নেই। তিনি কোনো কিছুতেই ঐক্যবদ্ধ সাম্রাজ্য স্থাপনের আদর্শ থেকে বিচ্যুত হননি। অশোকের সাম্রাজ্যের আয়তন। সম্রাট অশোক তাঁর রাজত্বকালে একমাত্র কলিঙ্গ রাজ্যই জয় করেছিলেন। সুতরাং চন্দ্রগুপ্ত মৌর্য ও বিন্দুসারের সাম্রাজ্যের আয়তনের সঙ্গে কলিঙ্গ যোগ করলেই অশোকের সাম্রাজ্যের আয়তন জানা যায়। এছাড়া ভারতের বিভিন্ন স্থানে অশোকের শিলালিপিগুলির প্রাপ্তিস্থান, শিলালিপিগুলির বিবরণ এবং হিউয়েনসাং, তিব্বতীয় ঐতিহাসিক তারানাথ ও কলহনের রাজতরঙ্গিনীর বিবরণ থেকে তাঁর সাম্রাজ্যের আয়তন সম্পর্কে ধারণা করা যায়। আফগানিস্তান, বেলুচিস্তান, সিন্ধু দেশ ও নেপাল থেকে শুরু করে মহীশূর পর্যন্ত বিভিন্ন স্থানে অশোকের শিলালিপি পাওয়া গেছে। তার শিলালিপিতে সাম্রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী প্রজাবর্গ এবং সীমান্তের পরপারে অবস্থিত স্বাধীন প্রতিবেশী রাজ্যগুলির নামও উল্লেখিত আছে। এইসব বিবরণ থেকে তার সাম্রাজ্যের আয়তন সম্পর্কে স্পষ্ট ধারণা করা যায়। কলহনের বিবরণ থেকে জানা যায় যে কাশ্মীর তার সাম্রাজ্যভুক্ত ছিল।
হিউয়েনসাং এর বিবরণ বাংলার উপর মৌর্য শাসনের প্রমাণ দেয়। এইসব বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে মহীশূর এবং পূর্বে ব্রহ্মপুত্র থেকে পশ্চিমে আরব সাগর ও উত্তর পশ্চিমে সিরিয়া সীমান্ত পর্যন্ত তাঁর সাম্রাজ্য বিস্তৃত ছিল। অশোকের ধর্মপ্রচার। কলিঙ্গ জয়ের 2 বৎসর পর অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন এবং এই ধর্মের একজন উৎসাহী পৃষ্ঠপোষকে পরিণত হন। তার উদ্যোগে উত্তর ভারতের একটি সংকীর্ণ স্থানে আবদ্ধ বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে রূপান্তরিত হয়। ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি নানা ব্যবস্থা অবলম্বন করেছিলেন। ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি বিহার যাত্রা অর্থাৎ শিকার ও প্রমোদ ভ্রমণ বন্ধ করে দিয়ে তার পরিবর্তে ধর্মযাত্রা শুরু করেন। ধর্মযাত্রার অর্থ হল ভগবান বুদ্ধদেবের স্মৃতি বিজড়িত স্থানগুলি পরিভ্রমণ করা। এই যাত্রার সময় তিনি ব্রাহ্মণ ও শ্রমণদের দান ধ্যান করতেন ও জনসাধারণের উদ্দেশ্যে ভগবান বুদ্ধের বাণী প্রচার করতেন। 2. প্রজাদের মধ্যে ধর্মবোধ জাগ্রত করার উদ্দেশ্যে তিনি তাদের হস্তি দর্শনা, বিমান দর্শনা, অগ্নিখণ্ডানি প্রভৃতি অলৌকিক দৃশ্য দেখাতেন এবং প্রচার করতেন যে যথার্থ ধর্ম পালনের মাধ্যমে নানা অলৌকিক শক্তি অর্জন করা যায়। তিনি স্ত্রীলোকদের অর্থহীন মঙ্গলা অনুষ্ঠানগুলির, যেমন অসুস্থ হলে, পুত্রকন্যার বিবাহে, পুত্রের জন্ম হলে বা যাত্রা আরম্ভকালে এইসব স্থলে তাঁদের যথার্থ ধর্মমঙ্গল প্রবর্তনের কথা বলেন। 3. তার একার পক্ষে এত বড় সাম্রাজ্যে ধর্মপ্রচার করা সম্ভব নয়। এই কারণে তিনি দ্রুত রাজুক, পুরুষ, প্রাদেশিক প্রভৃতি রাজকর্মচারীদের সাহায্য গ্রহণ করতে শুরু করেন। এই সকল কর্মচারীদের তিনি প্রতি 3 ও 5 বছর অন্তর সাম্রাজ্যের বিভিন্ন স্থান ভ্রমণ করে ধর্মপ্রচারের নির্দেশ দেন। 4. তিনি ধর্ম মহামাত্র নামে এক বিশেষ শ্রেণীর কর্মচারী নিযুক্ত করেন। তাদের কাজ ছিল ভগবান বুদ্ধের বাণী প্রচার, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন এবং প্রজাবর্গের ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গল সাধন করা। অশোকের 5ম শিলালিপিতে ধর্ম মহামাত্রদের কাজকর্মের বিশদ তালিকা আছে। সাম্রাজ্যের অভ্যন্তরে পর্বতগাত্রে ও প্রস্তরস্তম্ভে তিনি বুদ্ধদেব এবং তার নিজের উপদেশগুলি খোদাই করে জনসাধারণের মধ্যে তা প্রচার করার ব্যবস্থা করেছিলেন। এগুলি ধর্মলিপি নামে পরিচিত। জনহিতৈষণামূলক কর্ম তার ধর্মপ্রচারের অন্যতম অঙ্গ ছিল। সর্বজীবের ইহলৌকিক ও পারলৌকিক সর্বাঙ্গীন মঙ্গল সাধনই তার লক্ষ্য ছিল। রাস্তার দুপাশে বৃক্ষরোপণ, বিশ্রামাগার স্থাপন, কূপ খনন, মানুষ ও পশুর জন্য চিকিৎসালয় স্থাপন ও নানা স্থানে ঔষধির চারা রোপণ করে তিনি সর্বজীবের মঙ্গল সাধনে ব্রতী হন। তার জনহিতৈষণামূলক কর্মের পরিধি বিদেশি স্বাধীন রাষ্ট্রগুলিতেও বিস্তৃত হয়। বৌদ্ধ ধর্মের বিশুদ্ধতা এবং বৌদ্ধ সংঘের ঐক্য ও সংহতি বজায় রাখার উদ্দেশ্যে তিনি পাটলিপুত্রে 3য় বৌদ্ধ সংগীতির অধিবেশন আহ্বান করেন। বলা বাহুল্য, এর ফলে বৌদ্ধ সংঘ আশু বিচ্ছেদের হাত থেকে রক্ষা পায়। 8. কেবলমাত্র নিজ সাম্রাজ্যের অভ্যন্তরেই নয়, সুদূর দক্ষিণের কেরলপুত্র, সত্যপুত্র, চোল, পাণ্ড্য প্রভৃতি দেশে তিনি ধর্মদূত পাঠান। তার 3য় শিলালিপি থেকে জানা যায় যে তিনি 5টি গ্রিক শাসিত রাজ্য, সিরিয়ার অধিপতি অ্যান্টিওকাস থিয়স, ম্যাসিডন রাজ অ্যান্টিগোনাস গোনেটাস, কোরিন্থ বা এপিরাসের রাজা আলেকজান্ডার, মিশর রাজ টলেমি ফিলাডেলফাস এবং সাইরিন আফ্রিকার অধিপতি মেগাসের কাছে মহারক্ষিত নামে জনৈক ধর্মদূতকে পাঠিয়েছিলেন। অশোক নিজেই দাবি করেছেন যে তার রাজধানী থেকে 300 যোজন ব্যাস নিয়ে সর্বত্রই তার ধর্মবিজয় সফল হয়। ঐতিহাসিক সান্ডার্স বলেন যে তার ধর্মপ্রচারকগণ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার কুসংস্কার আচ্ছন্ন অধিবাসীদের মনে কৃষ্টিমূলক প্রভাব বিস্তারে সক্ষম হন। এই জি ওয়েলসের মতে অশোক তাঁর কাজের জন্য ভলগা থেকে জাপান পর্যন্ত সর্বত্র এখনও সম্মানিত হচ্ছেন। অশোকের ধম্ম। ব্যক্তিগত জীবনে অশোক একজন অতি নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন
এবং বৌদ্ধ ধর্মের প্রতিটি অনুশাসন অক্ষরে অক্ষরে পালন করতেন। তার ব্যক্তিজীবনে পালনীয় এবং জনসাধারণের জন্য শিলালিপির মাধ্যমে প্রচারিত ধর্মমতের মধ্যে যথেষ্ট ফারাক আছে। তার প্রচারিত ধর্মে বৌদ্ধ ধর্মের মূল অনুশাসনগুলি নির্বাণ, আর্যসত্য, অষ্টমার্গ এবং বুদ্ধ ধর্ম ও সংঘের প্রতি আস্থা জ্ঞাপন প্রভৃতি কোনো কথাই নেই, বরং তিনি সেখানে কতকগুলি নৈতিক বিধি ও সদাচারের কথা তুলে ধরেছেন। সেগুলি হল পিতামাতার প্রতি আনুগত্য, মানুষের প্রতি শ্রদ্ধা, দুস্থ দাস ও ভৃত্যের প্রতি সহানুভূতি, জীবহত্যা না করা, পরধর্ম সহিষ্ণুতা প্রভৃতি। ডক্টর রমিলা থাপার বলেন যে অশোক ধম্মকে দেখেছিলেন একটি সামাজিক দায়িত্ববোধের মনোভাব নিয়ে। তার ধম্মর উদ্দেশ্য ছিল সামাজিক দায়িত্বপূর্ণ ব্যবহার ও মানুষের পারস্পরিক আচরণ সম্পর্কিত একটি বিশেষ মনোভাব তৈরি করা। সব মানুষের প্রতি শ্রদ্ধা ও সামাজিক কাজকর্মে মানবীয় ভাবের সঞ্চারী ছিল এর লক্ষ্য। ডক্টর রামশরণ শর্মার মতে তার ধর্ম কোনো সংকীর্ণ ধর্ম ছিল না। এই ধর্মকে কোনো বিচ্ছিন্ন গোষ্ঠীর বিশ্বাস বলেও অভিহিত করা সঙ্গত নয়। এর মূল উদ্দেশ্য ছিল সামাজিক ব্যবস্থাকে রক্ষা করা। আসলে বৌদ্ধ ধর্মের কোনো দার্শনিক তত্ত্বের উপর গুরুত্ব আরোপ না করে সকল ধর্মের মধ্যে যে অন্তর্নিহিত নীতিবোধ আছে তাকে জাগ্রত করাই ছিল অশোকের ধর্মের লক্ষ্য। তার ধর্ম ছিল মানবতার প্রতীক, তাই তার আবেদন ছিল সার্বজনীন। অশোকের জনহিতৈষণামূলক কর্ম। রাজা হিসেবে নিজ কর্তব্য সম্পর্কে অশোক এক নতুন আদর্শ স্থাপন করেছিলেন। সমগ্র বিশ্বের ইতিহাসে এ ধরনের রাজাদর্শ আর কেউ গ্রহণ করেছিলেন বলে জানা যায় না। তিনি ঘোষণা করেছিলেন, সব মানুষই আমার সন্তান। আমি যা কিছু করেছি তার একমাত্র উদ্দেশ্য হল ইহজগৎ ও পরজগতে তাদের সুখী করা। এই কর্তব্য সম্পাদন করে আমি জীবের প্রতি আমার ঋণ শোধ করতে চাই। কেবলমাত্র নিজ প্রজাবর্গই নয়, বা কেবলমাত্র তাদের জাগতিক কল্যাণই নয়। পিতৃত্ববোধের মহান আদর্শ তাকে পৃথিবীর সর্বজীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনে প্রণোদিত করেছিল। রাজক, জুত, মহামাত্র, ধর্ম মহামাত্র প্রভৃতি রাজকর্মচারীদের উপর তিনি প্রজাবর্গের ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণের দায়িত্ব অর্পণ করেছিলেন। প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য বিধানের উদ্দেশ্যে তিনি রাজপথ নির্মাণ, রাস্তার দুপাশে ছায়াপ্রদ বৃক্ষরোপণ, কূপ খনন, পান্থশালা নির্মাণ ও চিকিৎসালয় স্থাপন করেছিলেন। স্ত্রী জাতির কল্যাণের জন্য তিনি স্ত্রী মহামাত্র নিযুক্ত করেছিলেন। কেবলমাত্র মানুষই নয়, পশু হত্যার পরিমাণ সীমায়িত করার জন্য তিনি কয়েকটি বিধি প্রবর্তন করেন। নিজে মাংসাহার ত্যাগ করেন। নানা স্থানে পশু চিকিৎসালয় স্থাপন এবং মানুষ ও পশুর উপকারে আসে এমন ঔষধির চারা তিনি রোপণ করেন। কেবলমাত্র নিজ সাম্রাজ্যেই নয়, তার জনহিতৈষণামূলক কর্মের পরিধি বিদেশের স্বাধীন রাজ্যগুলিতেও পরিব্যাপ্ত হয়েছিল। পৃথিবীর রাজতন্ত্রের ইতিহাসে রাজকর্তব্যের এমন মহান আদর্শ আর কেউ স্থাপন করেছিলেন বলে জানা যায় না, তাই তাকে রাজর্ষি বললে অত্যুক্তি হয় না। অশোকের বৈদেশিক সম্পর্ক। ভারত ও ভারতের বাইরে বিভিন্ন স্বাধীন বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে অশোকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সুদূর দক্ষিণের চোল, পাণ্ড্য, সত্যপুত্র, কেরলপুত্র প্রভৃতি রাজ্যের সঙ্গে তিনি মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং এই রাজ্যগুলি তার নেতৃত্ব মেনে নিয়েছিল। সিংহলের সঙ্গে তার সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ। তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। সিংহলবাসীকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করতে এ সময় সিংহলরাজ তিস তাকে প্রভূত সাহায্য করেন। অশোক সোন ও উত্তর নামে দুজন ধর্মদূতকে ব্রহ্মদেশে পাঠান। নেপালে তিনি অনেকগুলি বৌদ্ধ মঠ নির্মাণ করেছিলেন এবং তার এক কন্যার সঙ্গে নেপালের এক অভিজাত ক্ষত্রিয়ের বিবাহ হয়। চীনের সঙ্গে তার যোগাযোগের প্রমাণ সুস্পষ্ট নয়। তিব্বতীয় সূত্র থেকে জানা যায় যে মধ্য এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং 236 খ্রিস্টপূর্বাব্দে তিনি খোটান পরিদর্শনে যান। অশোকের শিলালিপি থেকে জানা যায় যে তিনি সিরিয়ার রাজা অ্যান্টিওকাস থিয়াস
মিশরের রাজা টলেমি ফিলাডেলফাস, ম্যাসিডোনিয়ার রাজা অ্যান্টিগোনাস গুইনেটাস, সাইরিনের রাজা মেগাস এবং এপিরাসের অধিপতি আলেকজান্ডারের কাছে ধর্মদূত পাঠিয়েছিলেন। এই রাজ্যগুলির সঙ্গে ভারতের যে ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। বিশ্ব ইতিহাসে অশোকের স্থান। সমগ্র বিশ্ব ইতিহাসের পাতায় অশোকের নাম স্বমহিমায় ভাস্বর হয়ে আছে। বিভিন্ন ঐতিহাসিক তাকে কনস্টান্টাইন, মার্কাস অরেলিয়াস, আলেকজান্ডার, মহান আলফ্রেড, জুলিয়াস সিজার, শার্লেমেন, আকবর, নেপোলিয়ন প্রমুখ ঐতিহাসের উল্লেখযোগ্য নরপতিদের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু বাস্তব বিচারে অশোকের কাছে তাঁদের গৌরব ম্লান হয়ে যায়। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মধ্যে সর্বদেশে সর্বকালে যেসব নরপতি সিংহাসনে বসেছেন, দেবানাং প্রিয়দর্শী রাজা অশোক তাঁদের মধ্যে উজ্জ্বলতম জ্যোতিষ্কের ন্যায় বিরাজ করছেন। তার শাসনকাল প্রপীড়িত মানব ইতিহাসের এক চিরস্মরণীয় বিরতিকাল। পল ম্যালন অরেল বলেন যে কেবলমাত্র ভারতবর্ষের শ্রেষ্ঠ নরপতি নয়, তিনি পৃথিবীর মহান দার্শনিক নৃপতিদের অন্যতম। অশোক যে একজন রণনিপুণ যোদ্ধা ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সিংহাসনে আরোহণের অল্প দিনের মধ্যেই চোল, পাণ্ডব প্রভৃতি রাজ্যের মিত্র কলিঙ্গের মতো একটি শক্তিশালী রাজ্যকে পরাজিত করে তিনি মৌর্য সাম্রাজ্যের নিরাপত্তা বিধান করেন। যুগধর্মকে মেনে নিয়ে সামরিক জয়ের মোহে আচ্ছন্ন হয়ে তিনি অনায়াসে দক্ষিণ ভারতে, এমনকি ভারতের বাইরেও সামরিক অভিযানে পাঠিয়ে সমবিজয়ী নেতা হিসাবে স্থায়ী কীর্তির অধিকারী হতে পারতেন। সম্রাট অশোক কিন্তু সে পথে অগ্রসর না হয়ে জীবনের প্রথম যুদ্ধ জয়ের পরই চিরতরে যুদ্ধনীতি ত্যাগ করে শান্তি, মৈত্রী ও বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শ প্রচারে ব্রতী হন। সমগ্র বিশ্ব ইতিহাসের পাতায় অশোকের মতো এমন নরপতির সন্ধান আমাদের জানা নেই। দিগ্বিজয়ী অশোক ধর্মবিজয়ী রাজর্ষি অশোকে পরিণত হন এবং সমগ্র বিশ্বের রাজতন্ত্রের ইতিহাসে এক নবচেতনার সঞ্চার করেন। তার অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এক নবযুগের সূত্রপাত হয়। বিশ্ব ইতিহাসে সম্রাট অশোকই প্রথম এক নতুন ধরনের রাজাদর্শ বা রাজকর্তব্যের অভিনব আদর্শ তুলে ধরেন। তিনি রাজপথকে উপভোগ, বিলাস ব্যসন বা স্বার্থসিদ্ধির উপায় বলে মনে করতেন না। তার কাছে রাজপথ ছিল জনকল্যাণ ও মানব হিতৈষণার সুযোগ। প্রজাবর্গকে তিনি কখনোই রাজস্ব প্রদানের যন্ত্র বা শোষণের উপাদান বলে মনে করতেন না। প্রজাবর্গকে নিজ সন্তান বলে ঘোষণা করে এবং রাষ্ট্রযন্ত্রকে প্রজা কল্যাণে নিয়োজিত করে তিনি জনকল্যাণের এক নতুন আদর্শ তুলে ধরেন। ঐতিহাসিক স্মিথের মতে অশোক মানবজাতির প্রথম ধর্মগুরু। এইচ.জি. ওয়েলসের মতে ইতিহাসের পৃষ্ঠায় হাজার হাজার নরপতির মধ্যে অশোকই একমাত্র উজ্জ্বল নক্ষত্র। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে বিশ্বের ইতিহাসে অশোক অতুলনীয় এবং অশোকের আবির্ভাব ভারতকে মহিমান্বিত করেছে। ডক্টর রাধাকুমুদ মুখোপাধ্যায় বলেন যে সমগ্র বিশ্বের রাজতন্ত্রের ইতিহাসে মানুষ ও শাসক হিসাবে অশোকের সঙ্গে কারোর তুলনা চলে না। মৌর্য সাম্রাজ্যের পতন। অশোকের মৃত্যুর অল্পকাল পরেই মৌর্য সাম্রাজ্য ভেঙে পড়ে। 187 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 185 খ্রিস্টপূর্বাব্দে এই বংশের শেষ সম্রাট বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ সিংহাসনে বসেন এবং মগধে শুঙ্গ বংশ প্রতিষ্ঠিত হয়। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে অনেকে এক, অশোকের বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা এবং এই কারণে ব্রাহ্মণ্য সম্প্রদায়ের বিদ্রোহের কথা বলে থাকেন, কিন্তু এই মত যুক্তিযুক্ত নয়। 2, অনেকে আবার অশোকের অহিংস নীতিকে দায়ী করেন, কিন্তু ডক্টর রমিলা থাপার এই মতের অসারতা প্রমাণিত করেছেন। মৌর্য সাম্রাজ্যের পতনের প্রকৃত কারণ হিসাবে 3, উত্তরাধিকারীদের দুর্বলতা এবং 4, উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা, 5, অভিজ্ঞ আমলাতন্ত্র ও 6, প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান ও 7, জাতীয়তাবাদী চেতনার অভাব প্রভৃতিকে দায়ী করা হয়। ভারতে বৈদেশিক আক্রমণ।
পার্শ্বিক আক্রমণ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্যভাগে মগধকে কেন্দ্র করে যখন উত্তর ভারতে একটি অখণ্ড রাষ্ট্র গড়ে উঠেছিল, তখন ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। এই অঞ্চলের রাজনৈতিক অনৈক্য ও অপরিমিত ঐশ্বর্য পারস্যের সম্রাটদের এই অঞ্চলে সাম্রাজ্য বিস্তারেই প্রণোদিত করে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের রচনা থেকে জানা যায় যে পার্শ্বিক সম্রাট সাইরাস বহু দেশ জয় করে পূর্ব দিকে সিন্ধু নদ পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করে। তার পৌত্র দারায়ুস সিন্ধু নদ অতিক্রম করে উত্তর পাঞ্জাব ও সিন্ধু উপত্যকায় পার্শ্বিক প্রভুত্ব বিস্তার করে। পার্শ্ব অধিকৃত ভারতের এই অঞ্চলটি ছিল সমগ্র পার্শ্বিক সাম্রাজ্যের মধ্যে সর্বাপেক্ষা সমৃদ্ধশালী অঞ্চল। পরবর্তী সম্রাট জারেক্সিস ভারতের দিকে রাজ্য বিস্তারে নজর দিতে পারেননি। গ্রিক বীর আলেকজান্ডারের আক্রমণে ভারতে পার্শ্বিক প্রভুত্ব অবলুপ্ত হয়। পার্শ্বিক শাসন ভারত ইতিহাসে ব্যাপক প্রভাব বিস্তার করে। পার্শ্বিক আক্রমণের ফলেই পারস্যের মাধ্যমে ভারতের সঙ্গে গ্রীসের পরিচয় হয়। মৌর্য রাজসভায় প্রচলিত কয়েকটি আচার অনুষ্ঠান, রাজাদের কেশ চর্চা, প্রাসাদে নারী রক্ষী বাহিনী নিয়োগ, প্রাসাদে পুতাগ্নি প্রজ্বলিত রাখা প্রভৃতি হল পার্শ্বিক প্রভাবের ফল। পারস্যের প্রভাবে মৌর্য শাসন ব্যবস্থার ব্যাপক কেন্দ্রীকরণ, ভারতে ব্যাপক লোহার ব্যবহার ও আরামীয় লিপির ব্যবহার শুরু হয়। এই আরামীয় লিপি থেকেই খরষ্টি লিপির আবির্ভাব ঘটে। পার্শ্বিক মুদ্রার অনুকরণে ভারতীয় মুদ্রা তৈরি হতে থাকে এবং মৌর্য শিল্পকলাও নানাভাবে প্রভাবিত হয়। আলেকজান্ডারের ভারত আক্রমণ। প্রথম পার্শ্বিক আক্রমণের প্রায় 2 শতাব্দী পরে খ্রিস্টপূর্ব 4th শতকের শেষ দিকে গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। তিনি ছিলেন ম্যাসিডন রাজ ফিলিপের পুত্র। ফিলিপ সমগ্র গ্রিক দেশ জয় করেছিলেন। তার মৃত্যুর পর আলেকজান্ডার দিগ্বিজয়ে বের হন এবং পার্শ্বিক সাম্রাজ্য জয় করেন। 327 খ্রিস্টপূর্বাব্দে 30,000 সৈন্যসহ তিনি হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিবদমান রাজ্যে বিভক্ত ছিল। এইসব রাজ্যগুলির মধ্যে অশোক, অশ্বকায়ন, নিকিয়া, পুষ্কলাবতী, তক্ষশিলা, সৌভূতি, ক্ষুদ্রক, মল্ল, শিবি, পৌরব, উর্ষা, অভিসার, কট প্রভৃতি রাজ্য উল্লেখযোগ্য ছিল। এইসব রাজ্যগুলির মধ্যে কিছু রাজ্য ছিল রাজতান্ত্রিক এবং কিছু রাজ্য ছিল প্রজাতান্ত্রিক। পুষ্কলাবতী, অশোক, অশ্বকায়ন প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতীয় রাজ্যগুলির কাছে আলেকজান্ডার প্রবল বাধার সম্মুখীন হন। 326 খ্রিস্টপূর্বাব্দে তিনি সিন্ধু নদ অতিক্রম করে তক্ষশিলা রাজ্যে প্রবেশ করলে রাজা অম্ভি বিনা যুদ্ধে প্রচুর উপঢৌকন সহ তাঁর কাছে আত্মসমর্পণ করেন এবং আলেকজান্ডারকে তার ভারত অভিযানে সাহায্য করতে সম্মত হন। কেবলমাত্র অম্ভিই নন, কফিউস, সঞ্জয়, অশ্বজিৎ, শশীগুপ্ত প্রমুখ রাজন্যবর্গও তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেন। ঝিলাম ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা পুরুর কাছ থেকে তিনি প্রবল বাধা পান। বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পুরু শেষ পর্যন্ত বন্দী হন। এই যুদ্ধের নাম হিদাস্পিস বা ঝিলামের যুদ্ধ। যুদ্ধে শরীরের 9টি স্থানে আঘাতপ্রাপ্ত বন্দী পুরুর বীরত্বব্যঞ্জক আচরণ ও দেশপ্রেমে মুগ্ধ হয়ে আলেকজান্ডার তাকে হৃতরাজ্য প্রত্যাবর্তন করেন এবং পুরু তাঁর বশ্যতামূলক মিত্র রাজায় পরিণত হন ও আলেকজান্ডারকে তাঁর ভারত অভিযানে সাহায্য দিতে সম্মত হন। এরপর আলেকজান্ডার বিপাশা নদী পর্যন্ত অগ্রসর হন। সেনাবাহিনীর বিরোধিতার জন্য তার পক্ষে মগধের বিরুদ্ধে আক্রমণ হানা সম্ভবপর হয়নি এবং বাধ্য হয়ে তিনি স্বদেশের দিকে ফিরতে বাধ্য হন। সেনাদলকে দুভাগে বিভক্ত করে একটি দলকে জলপথে নৌসেনাপতি নিয়ারকাসের নেতৃত্বে স্বদেশে পাঠান এবং অপর দলটিকে নিয়ে তিনি নিজে বেলুচিস্তানের পথে অগ্রসর হন। পথিমধ্যে শিবি, মালব, ক্ষুদ্রক, অর্জুনায়ন, শূদ্র, পার্থ, মুশিক
প্রভৃতি ক্ষুদ্র গোষ্ঠী ও রাজ্যগুলিকে তিনি পরাজিত করেন। 323 খ্রিস্টপূর্বাব্দে রোগাক্রান্ত হয়ে মাত্র 32 বছর বয়সে ব্যাবিলনে তার মৃত্যু ঘটে। দিগ্বিজয়ের পরিকল্পনা নিয়ে আলেকজান্ডার ভারতবর্ষে পদার্পণ করেছিলেন, কিন্তু তার সেই উদ্দেশ্য সফল হয়নি। উত্তর পশ্চিম ভারত, সিন্ধু উপত্যকা ও পাঞ্জাবের কিছু অংশ জয় করলেও ভারতে তাকে কোনো শক্তিশালী প্রতিপক্ষের সম্মুখীন হতে হয়নি। তার ভারত ত্যাগের 2 বছরের মধ্যেই তার অধিকৃত স্থানগুলি ভারতীয়রা পুনরুদ্ধার করে নেয়। তার আক্রমণের প্রত্যক্ষ ফল ছিল নিতান্ত অকিঞ্চিতকর। একমাত্র লুণ্ঠন, হত্যাকাণ্ড ও ধ্বংস ছাড়া ভারতীয় সমাজ, সভ্যতা, ধর্ম, রণনীতি এবং জনজীবনের কোনো ক্ষেত্রেই তার আক্রমণের কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি। সমকালীন কোনো ভারতীয় সাহিত্য বা লোককথায় তার আক্রমণের সামান্যতম কোনো উল্লেখ নেই। আলেকজান্ডারের আক্রমণের ফলে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে আলেকজান্দ্রিয়া, বুকেফালা, নিকাইয়া, সোগডিয়া প্রভৃতি কয়েকটি গ্রিক বা জবন উপনিবেশ গড়ে ওঠে। তিনি এগুলিকে প্রাচ্য পাশ্চাত্যের মিলনক্ষেত্র রূপে গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু এগুলি অল্প দিনের মধ্যেই ধ্বংস হয়। অনেক ঐতিহাসিক আলেকজান্ডারের আক্রমণকে তাই একটি নিষ্ফল ঘটনা বলে অভিহিত করেছেন। প্রত্যক্ষ ফল অপেক্ষা আলেকজান্ডারের আক্রমণের পরোক্ষ ফল অধিকতর গুরুত্বপূর্ণ ছিল। 1. তার আক্রমণ পরোক্ষভাবে ভারতের রাজনৈতিক ঐক্যের পথ প্রসারিত করে। তিনি উত্তর পশ্চিম ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন ও শক্তিশালী রাজ্যগুলিকে ধ্বংস করে এক শাসনাধীনে এনেছিলেন, এবং এই কারণেই পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্যের পক্ষে উত্তর ভারতে এক অখণ্ড সাম্রাজ্য স্থাপন করা সহজতর হয়েছিল। ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী বলেন যে, ইংল্যান্ডের ইতিহাসে ডেন আক্রমণের ফলে যেমন ওয়েসেক্স রাজ্যের উদ্ভব হয়, সেরকম আলেকজান্ডারের আক্রমণের ফলে মৌর্য সাম্রাজ্যের অধীনে ভারতের ঐক্য প্রতিষ্ঠিত হয়। 2. আলেকজান্ডারের আক্রমণের ফলে প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের সরাসরি যোগাযোগের জন্য 3টি স্থলপথ ও 1টি জলপথ আবিষ্কৃত হয়। এর ফলে 2 মহাদেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ ঘনিষ্ঠতর ও ব্যাপকতর হয়। 3. ভারতীয় মুদ্রা ব্যবস্থা, বিজ্ঞান, শিল্পকলা ও ধর্মের উপর বহুল পরিমাণে গ্রিক প্রভাব দেখা যায়। ইতিপূর্বে ভারতীয় মুদ্রায় কোনো শিল্প নৈপুণ্য বা রুচির পরিচয় ছিল না। গ্রিকদের সংস্পর্শে এসে গ্রিক মুদ্রার অনুকরণে ভারতীয় মুদ্রায় সৌষ্ঠব ও সৌন্দর্য দেখা যায়। এই সর্বপ্রথম মুদ্রায় রাজার নাম, প্রতিকৃতি, উপাধি প্রভৃতি খোদাই করার রীতি প্রচলিত হয়, এবং ভারতীয় মুদ্রা ব্যবস্থায় এক উল্লেখযোগ্য পরিবর্তন আসে। মহাযান ধর্মমতে যে পৌত্তলিকতার প্রভাব দেখা যায়, তা গ্রিক পৌত্তলিকতারই প্রভাব বলে মনে করা হয়। গ্রিক ও রোমান শিল্পরীতির প্রভাবেই ভারতে গান্ধার শিল্প গড়ে ওঠে। পাটলিপুত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের কাঠের প্রাসাদ, অশোকের স্তম্ভগুলি ও তার গাত্রে বিভিন্ন লিপিগুলি গ্রিক প্রভাবের ফল। ভারতীয় জ্যোতির্বিদ্যার ক্ষেত্রেও গ্রিক প্রভাব দেখা যায়। বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্ত গ্রন্থে গ্রিক জ্যোতির্বিদ্যার প্রভাব লক্ষ্য করা যায়। ভারতীয় নাটকে যবনিকা বা পর্দার ব্যবহার গ্রিক প্রভাবের ফল বলেই মনে করা হয়। ডক্টর স্মিথ ভারতীয় সভ্যতায় সকল গ্রিক উপাদানকে আলেকজান্ডারের আক্রমণের পরোক্ষ ফল বলে মনে করেন। 4. অপরপক্ষে ভারতীয় গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র প্রভৃতিও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানকে প্রভাবিত করেছিল। তপশ্চর্যায় বিশ্বাসী খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেও বৌদ্ধ ধর্মের প্রভাব পরিলক্ষিত হয়। মৌর্যোত্তর যুগে বৈদেশিক আক্রমণ। অশোকের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে একাধিক বৈদেশিক জাতি উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বিভিন্ন অঞ্চলে অধিকার প্রতিষ্ঠা করে। এদের মধ্যে বাল্লিক দেশীয় গ্রিক, শক, পল্লব ও কুষাণরা ছিল সর্বাধিক উল্লেখযোগ্য। বাল্লিক ও ব্যাক্ট্রীয় গ্রিক অধিকার। হিন্দুকুশ পর্বত ও অক্ষু নদীর মধ্যবর্তী অঞ্চল বাল্লিক দেশ, বল্ক বা ব্যাক্ট্রিয়া নামে পরিচিত ছিল। এই অঞ্চলে বসবাসকারী গ্রিকরা সিরিয়ার অধীনে ছিল। সেলুকাসের উত্তরাধিকারীদের দুর্বলতার সুযোগে
ডায়োডোটাসের নেতৃত্বে ব্যাকটেরিয়া সিরিয়ার অধীনতা পাশ ছিন্ন করে। তার উত্তরাধিকারী ডেমোট্রিয়াস আফগানিস্তানের একাংশ, পাঞ্জাব ও সিন্ধু উপত্যকা জয় করেন। তিনি মগধ সাম্রাজ্য আক্রমণ করেছিলেন। পুষ্যমিত্র শুঙ্গ তখন মগধের সিংহাসনে আসীন। যুবরাজ অগ্নিমিত্র এই আক্রমণ প্রতিহত করেন। মহাকবি কালিদাসের মালবিকা অগ্নিমিত্রম নাটকে এই ঘটনার উল্লেখ আছে। ডেমিট্রিয়াসের ভারত অভিযানকালে ইউক্রেটাইডিস নামে এক গ্রিক সেনাপতি ব্যাকট্রিয়ার সিংহাসন দখল করেন। এর ফলে ডেমিট্রিয়াস ও তাঁর উত্তরাধিকারীরা ভারতেই রাজত্ব করতে থাকেন। ইউক্রেটাইডিসের পুত্র হেলিওক্লিসের রাজত্বকালে ব্যাকট্রিয়ায় শক আধিপত্য প্রতিষ্ঠিত হলে হেলিওক্লিস তার ভারতীয় রাজ্যাংশে বাস করতে শুরু করেন। এইভাবে খ্রিস্টীয় প্রথম শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত দুটি গ্রিক রাজবংশ ভারতে রাজত্ব করে। ব্যাকট্রীয় গ্রিকদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য রাজা ছিলেন মিনান্দার বা মিলিন্দ। সম্ভবত কাবুল ও পাঞ্জাব থেকে কাথিয়াওয়াড় পর্যন্ত তার রাজ্য বিস্তৃত ছিল এবং তার রাজধানী ছিল শাকল বা বর্তমান শিয়ালকোট। বৌদ্ধ ধর্মাচার্য নাগসেনের কাছে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। বৌদ্ধ ধর্ম সম্বন্ধে নাগসেনের কাছে তার প্রশ্নাবলী ও নাগসেন প্রদত্ত উত্তর পালি ভাষায় রচিত মিলিন্দ পংহ বা মিলিন্দ প্রশ্ন গ্রন্থে লিপিবদ্ধ আছে। শক আক্রমণ। যাযাবর শক জাতির আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ার শিরদরিয়া অঞ্চলে। যাযাবর ইউচি জাতি কর্তৃক বিতাড়িত হয়ে তারা ব্যাকট্রিয়া দখল করে। পরে তারা ভারতে প্রবেশ করে এবং তাদের হাতে ভারতের গ্রিক রাজ্যগুলি ধ্বংসপ্রাপ্ত হয়। ভারতের শক রাজাদের মধ্যে প্রথম পরাক্রমশালী রাজা ছিলেন মোয়েস বা মৌগ। খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ ভাগে গ্রিকদের পরাজিত করে তিনি পুষ্করাবতী ও তক্ষশিলা দখল করেন। তার উপাধি ছিল রাজাধিরাজ। তার পরবর্তী রাজন্যবর্গ হলেন অজিস, অজিলিস ও দ্বিতীয় অজিস। শক রাজারা ক্ষত্রক ও মহাক্ষত্রক উপাধি ধারণ করতেন। ভারতে রাজত্বকারী শক রাজারা অন্তত 5টি শাখায় বিভক্ত ছিলেন। এর মধ্যে খহরক ও কার্দমক নামে 2টি শাখা খুব উল্লেখযোগ্য ছিল। নাসিককে রাজধানী করে মালব, কাথিয়াওয়াড় ও মহারাষ্ট্রের একাংশে খহরত বংশীয় শকরা রাজত্ব করতেন। নহপান ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা। নাসিক থেকে আজমির পর্যন্ত ভূভাগ তাঁর অধীনে ছিল। সাতবাহনরাজ গৌতমীপুত্র সাতকর্ণী তাকে পরাজিত করে খহরত শক্তি ধ্বংস করেন। কার্দমক শাখার রাজধানী ছিল উজ্জয়িনীতে এবং রুদ্রদামন ছিলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি। মালব, কাথিয়াওয়াড়, গুজরাট, কোঙ্কণ ও সিন্ধু উপত্যকা তাঁর সাম্রাজ্যভুক্ত ছিল। জুনাগড় শিলালিপিতে তাঁর কীর্তি কাহিনী বিবৃত আছে। যোদ্ধা, সুশাসক, বিদ্বান, প্রজাহিতৈষী এবং রাষ্ট্রনীতি, সঙ্গীত, সাহিত্য ও ন্যায়শাস্ত্র সম্পর্কে প্রগাঢ় জ্ঞান ও নানা গুণের অধিকারী রুদ্রদামন মহাক্ষত্রক উপাধি ধারণ করেছিলেন। তার উত্তরাধিকারীদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। খ্রিস্টীয় 4র্থ শতকে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারত থেকে শক শক্তির অবসান ঘটান। পল্লব অধিকার। পল্লব বা পার্থীয়দের বাসভূমি ছিল কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব অঞ্চল। আনুমানিক 248 খ্রিস্টপূর্বাব্দে আর্তকেস নামক জনৈক সেনাপতির নেতৃত্বে পল্লবরা সিরিয়ার অধীনতাপাশ থেকে মুক্ত হয়। খ্রিস্টপূর্ব 2য় শতকের মধ্যভাগে পল্লবরাজ মিথ্রিডেটিস ব্যাকট্রিয়া দখল করে ভারতের অভ্যন্তরে তক্ষশিলা পর্যন্ত অধিকার বিস্তার করে। পল্লব রাজাদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিলেন গন্ডোফার্নিস। কাবুল, কান্দাহার, দক্ষিণ আফগানিস্তান, সিন্ধু, পাঞ্জাব, গান্ধার তার সাম্রাজ্যভুক্ত ছিল। কথিত আছে যে যীশুখ্রিস্টের শিষ্য সেন্ট টমাস তাঁর আমলেই ভারতে প্রথম খ্রিস্ট ধর্ম প্রচার করেন এবং গন্ডোফার্নিস খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। বলা বাহুল্য, এই কিংবদন্তির কোনো ঐতিহাসিক ভিত্তি নির্ণয় করা সম্ভব হয়নি। তার মৃত্যুর পর পল্লব সাম্রাজ্য ভেঙে পড়ে এবং কুষাণদের আবির্ভাবে তা ধ্বংস হয়।
মৌর্য ও মৌর্যোত্তর যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা। সামাজিক অবস্থা। মৌর্য যুগে হিন্দু সমাজের দুটি বৈশিষ্ট্য, বর্ণাশ্রম প্রথা ও চতুরাশ্রম প্রথা সুস্পষ্ট রূপ ধারণ করে। গ্রিক লেখকদের রচনা থেকে জানা যায় যে সে যুগে নিজ বর্ণ বা জাতির বাইরে বিবাহ নিষিদ্ধ ছিল এবং কোনো ক্রমেই বৃত্তি বা বর্ণ ত্যাগ করা চলত না। গ্রিক বিবরণ ও অশোকের শিলালিপিতে গৃহী ও ভ্রাম্যমাণ সন্ন্যাসীদের কথা উল্লিখিত আছে। এ থেকে মনে হয় যে সে যুগে চতুরাশ্রম প্রথাও প্রচলিত ছিল। মৌর্যোত্তর যুগে ভারতীয় সমাজে গ্রিক, শক, পল্লব প্রভৃতি জাতির অনুপ্রবেশের ফলে জাতিভেদের কঠোরতা বহুল পরিমাণে হ্রাস পায়। এইসব বিদেশিরা পতিত ক্ষত্রিয় রূপে হিন্দু সমাজে স্থান পায় এবং ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ভাষা ও ধর্ম গ্রহণ করে ভারতীয় সমাজে মিশে যায়। বিভিন্ন ভারতীয় রাজবংশের সঙ্গে বিদেশিদের বৈবাহিক সম্পর্কও স্থাপিত হয়। পশ্চিম ভারতের শক রাজারা বিদেশি ভাষা ও ধর্ম ত্যাগ করে হিন্দু দেবদেবী ও সংস্কৃত ভাষা গ্রহণ করেন। প্রথম দিকে তাদের নাম ছিল ঘমটিয়া, চষ্টন, নহপান প্রভৃতি, কিন্তু পরবর্তীকালে তারা বিশ্বসেন, রুদ্রসিংহ, বিজয় সিংহ প্রভৃতি ভারতীয় নাম গ্রহণ করেন। গ্রিকদের মধ্যেও অনেকে হিন্দু ধর্ম গ্রহণ করেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যরা শূদ্রদের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করত। গ্রিক বিবরণ থেকে জানা যায় যে মৌর্য যুগে বৈশ্য ও শূদ্রদের মধ্যে বৃত্তিমূলক পার্থক্যের অবসান ঘটতে থাকে। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা বৈশ্যদের সামাজিক সুযোগ সুবিধা দেওয়ার ঘোরতর বিরোধী ছিলেন। ব্যবসা বাণিজ্যের ফলে বিত্তশালী হয়ে উঠলেও বৈশ্যদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। এই মর্যাদার প্রশ্নেই ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের সঙ্গে বৈশ্যদের সংঘাত দেখা দেয়। এই কারণেই অশোক বারংবার সামাজিক সাম্য ও শান্তির কথা প্রচারে বাধ্য হন এবং বৈশ্যরা মর্যাদা লাভের উদ্দেশ্যে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হয়। বিভিন্ন বর্ণের মধ্যে মিশ্রণের ফলে মৌর্য যুগে কিছু উপবর্ণের সৃষ্টি হয়েছিল। ঋক বৈদিক যুগের পর থেকে সমাজে নারীর মর্যাদা হীন হতে শুরু করে। মৌর্য যুগেও এই অবস্থার কোনো ব্যতিক্রম ঘটেনি। সমকালীন শাস্ত্রকাররা নারীর মর্যাদা স্বীকার করলেও নারীকে স্বাধীনতা দেননি। তাদের উপর নানা বাধা নিষেধ আরোপিত হয়। সমাজে এ সময় অবরোধ প্রথা, পুরুষদের বহুবিবাহ ও সতীদাহ প্রথা প্রচলিত হয়। বিধবা ও অসহায় নারীদের অবস্থা ছিল শোচনীয়। অবশ্য এই যুগে বৌদ্ধ ও জৈন ভিক্ষুণীরা অবাধ স্বাধীনতা ভোগ করতেন। নারীরা রাজার দেহরক্ষিণী ও গুপ্তচরের কাজে নিযুক্ত হতেন। বিদেশি আক্রমণের কালে নারীদের স্বাধীনতা আরও সংকুচিত হয়ে পড়ে। বিধবা বিবাহ চরমভাবে নিন্দনীয় হয় ও সতীদাহ একরকম বাধ্যতামূলক হয়ে পড়ে। এ সত্ত্বেও এ যুগে এমন নারীরও উল্লেখ পাওয়া যায় যারা নাবালক পুত্রের অভিভাবিকা হিসাবে রাজ্য শাসন করতেন এবং সম্পূর্ণ স্বাধীনভাবে দর্শন আলোচনায় জীবন অতিবাহিত করতেন। গ্রিক দূত মেগাস্থিনিসের মতে ভারতে দাস প্রথা প্রচলিত ছিল না। বলা বাহুল্য, মেগাস্থিনিসের এই মন্তব্য ঠিক নয়। আসলে গ্রিস দেশে দাসদের প্রতি যে ধরনের কঠোর ব্যবহার করা হতো, ভারতে তা সম্পূর্ণ অনুপস্থিত থাকায় দাস প্রথা মেগাস্থিনিসের নজরে আসেনি। কৌটিল্যের অর্থশাস্ত্র ও বিভিন্ন ধর্মশাস্ত্রে দাসদের বেশ কিছু অধিকার স্বীকৃত হয়েছে এবং বহু ক্ষেত্রে দাসরা মুক্তি অর্জনও করতে পারত। গ্রিক লেখকদের বর্ণনা থেকে এই যুগে জনসাধারণের অবস্থা, আচার অনুষ্ঠান ও জীবনযাত্রার সম্যক পরিচয় পাওয়া যায়। তাদের মধ্যে ভারতীয়রা ছিল সৎ, শান্ত, কষ্ট সহিষ্ণু এবং তাদের চরিত্র ছিল উন্নত মানের। শহরের অধিবাসীরা বিলাস ব্যসন ও আমোদ প্রমোদে তাদের জীবন কাটাতেন। বাৎসায়নের কামসূত্রতে নাগরিক জীবনের সুন্দর বর্ণনা আছে। এই যুগে দেশে চুরি ডাকাতি প্রায় ছিলই না। খাদ্যদ্রব্য ও বিলাসের উপকরণ ছিল সহজলভ্য। মোট কথা, এই যুগে মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করত। অর্থনৈতিক অবস্থা। এই যুগে অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। কৃষি ছিল অধিকাংশ লোকের জীবিকা
ও সরকারি আয়ের প্রধান উৎস। মৌর্য যুগে রাজাই দেশের সব জমির মালিক হলেও ব্যক্তিগত মালিকানাও স্বীকৃত ছিল এবং কৃষক বংশানুক্রমিকভাবে সেই জমি চাষ করত। বিজিত অঞ্চল, অকর্ষিত বা পতিত জমি উদ্ধার করে কৃষিকার্য ও বসবাসের উপযোগী করে গড়ে তোলা সরকারের অন্যতম কর্তব্য বলে বিবেচিত হতো। এইসব কাজে শূদ্রদের নিযুক্ত করা হতো। কৃষকদের ব্যক্তিগত জমি থেকে উৎপন্ন ফসলের 1/4 থেকে 1/6 রাজাকে কর বা ভাগ হিসেবে দিতে হতো। রাজার খাস জমিকে সীতা বলা হতো। সীতা জমিতে রাজা শূদ্র প্রজা বসাতেন, কিন্তু মালিকানা থাকতো রাজার। কৃষক এই জমির উৎপন্ন ফসলের 1/5 পেত এবং বাকিটা ছিল রাজার। অনেক সময় শাসন কার্যের জন্য অতিরিক্ত ব্যয় নির্বাহের উদ্দেশ্যে রাজা বলি বা অতিরিক্ত ভূমি রাজস্ব আদায় করতেন। সরকার সেচের দিকে যথেষ্ট নজর দিত এবং এজন্য পৃথক কর আদায় করত। মৌর্য যুগে উৎপন্ন ফসলের মধ্যে ছিল নানা জাতের ধান, গম, যব, সর্ষে, ভুট্টা, আখ ও নানা ধরনের ফলমূল। কৃষিকার্যের জন্য গো প্রজননের ব্যবস্থাও এই যুগে ছিল। পরবর্তীকালে বিদেশি আক্রমণের যুগেও কৃষির এই উন্নত অবস্থা বজায় ছিল। পশুপালন এই যুগের অর্থনীতির অন্যতম ভিত্তি ছিল। মৌর্য যুগে রাজনৈতিক ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার ফলে শিল্পোৎপাদন ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটে। বস্ত্রশিল্প, কাঠ, হস্তিতন্ত, চর্মশিল্প ও ধাতু শিল্পের যথেষ্ট উন্নতি পরিলক্ষিত হয়। সমুদ্রগামী নৌযান, শকট, রথ নির্মাণ, তামা, ব্রোঞ্জ, লোহা, টিন, রূপা ও সোনার ব্যবহার এবং বিভিন্ন ধরনের অলংকার নির্মাণে মৌর্য শিল্পীরা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিল। মৌর্যোত্তর যুগে বৈদেশিক যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের ফলে শিল্পোৎপাদনে যথেষ্ট উন্নতি ঘটে। বৌদ্ধ গ্রন্থ ও মিলিন্দপং হতে 75 রকমের বৃত্তি বা পেশার উল্লেখ আছে এবং এর মধ্যে 7টি বৃত্তি হল কারিগরি শিল্প সংক্রান্ত। প্রাক মৌর্য যুগ থেকেই বিভিন্ন শিল্পী, কারিগর ও বণিকেরা নিজ নিজ পেশার শিল্পী ও বণিকদের নিয়ে গিল্ড বা সংঘ বা নিগম গড়ে তুলতে থাকে। প্রাক মৌর্য যুগের সাহিত্যে এ ধরনের 18টি সংঘ বা নিগমের উল্লেখ পাওয়া যায়। মৌর্য যুগে নিগমগুলি যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। নিগমগুলি স্থানীয় শিল্প ও বাণিজ্যে তাদের একচেটিয়া আধিপত্য স্থাপন করত। বহিরাগত কোনো কারিগর বা ব্যবসায়ী স্থানীয় শিল্প ও বাণিজ্যে প্রবেশ করতে পারত না। নিগমগুলি সদস্যদের নানাভাবে সাহায্য করে তাদের নিরাপত্তা বিধান করত। মৌর্যোত্তর যুগে নিগমগুলি ব্যাংক হিসেবেও কাজ করত এবং নিগমের গুরুত্ব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। মৌর্য যুগে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য যথেষ্ট পরিমাণে উন্নত হয়। অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে সরকার অত্যন্ত মনোযোগী ছিল ও বাণিজ্য পথগুলির নিরাপত্তার দিকে সতর্ক দৃষ্টি রাখত। ভারতের অভ্যন্তরে শ্রাবস্তী, তক্ষশিলা, কাশী, মথুরা, গান্ধার, কাশ্মীর ছিল বাণিজ্যের উল্লেখযোগ্য কেন্দ্র। জলপথ ও স্থলপথ দুভাবেই বাণিজ্য চলত। তাম্রলিপ্ত, সোপারা, কল্যাণ ও ভৃগুকচ্ছ ছিল এই যুগের উল্লেখযোগ্য বন্দর। মৌর্য যুগে বাণিজ্যিক সমৃদ্ধির অন্যতম প্রধান কারণ ছিল উত্তর ভারতের রাজনৈতিক ঐক্য ও মুদ্রার বহুল প্রচলন। কেবলমাত্র ভারতের অভ্যন্তরেই নয়, বিদেশের বহু দেশের সঙ্গেও ভারতের বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়। সিন্ধু সভ্যতা ও আর্য সভ্যতার যুগে ভারতের সঙ্গে পশ্চিম এশিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয়। আলেকজান্ডারের আক্রমণের ফলে ভূমধ্যসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার গ্রিক রাজ্যগুলির সঙ্গে মৌর্যদের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয় এবং অশোকের আমলে তা বহুল পরিমাণে বৃদ্ধি পায়। তিনি সিরিয়া, মিশর, ম্যাসেডোনিয়া, সাইরিন, এপিরাস ও সিংহলে ধর্মদূত প্রেরণ করেন। নেপাল ও খোটানেও তার ব্যাপক প্রভাব ছিল। মিশর, চীন, গ্রিস, সিংহল ও দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশের সঙ্গে স্থলপথে ও জলপথে মৌর্যদের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল। ভারতীয় বণিকরা মূল্যবান পাথর, মণিমুক্তা, মশলা, সুতিবস্ত্র, রেশম বস্ত্র, হাতির দাঁতের কাজ,
সুগন্ধি কাঠ প্রভৃতি বিদেশে রপ্তানি করত। বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ বোর্ড বা সমিতি ছিল। মৌর্যোত্তর যুগে ভারতের বৈদেশিক বাণিজ্য বহুল পরিমাণে বৃদ্ধি পায়। রোম, চীন ও এশিয়ার নানা দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠতর করে ভারতীয় বণিকরা যথেষ্ট সমৃদ্ধশালী হয়ে উঠেছিল। রোমে ভারতীয় মশলা, বিলাসদ্রব্যাদি, মসলিন ও সুতিবস্ত্রের ব্যাপক চাহিদা ছিল। এই বাণিজ্যিক সম্পর্কের পথ ধরেই ভারতীয় সংস্কৃতি অন্যান্য দেশে বিস্তৃত হতে থাকে। বুদ্ধের সময় থেকেই ভারতে ধনতন্ত্রবাদের উদ্ভব হতে থাকে। মৌর্য যুগে কৃষি ও ব্যবসায়ের মাধ্যমে এক শ্রেণীর মানুষ ধনবান ও প্রতিপত্তিশালী হয়ে ওঠে। জমির দ্বারা যারা ধনবান ও প্রতিপত্তিশালী হয়ে ওঠে তাদের গৃহপতি, এবং বাণিজ্যের মাধ্যমে যারা ধনবান হয়ে ওঠে তাদের শ্রেষ্ঠী বলা হতো। মৌর্যোত্তর যুগে এই সম্প্রদায় সমাজে যথেষ্ট প্রভাবশালী হয়ে ওঠে। ধনতন্ত্রের বিকাশে নিগমগুলির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মৌর্য শিল্পকলা। সিন্ধু সভ্যতা ধ্বংসের পর থেকে মৌর্য যুগের সূচনা পর্যন্ত প্রাচীন ভারতের শিল্পকলার বিশেষ কোনো নিদর্শন পাওয়া যায়নি। মৌর্য যুগ থেকে পুনরায় ভারতীয় শিল্পকলার প্রচুর নিদর্শন পাওয়া গেছে, এবং এ থেকে একথা স্পষ্টই বলা যায় যে এই যুগে স্থাপত্য, ভাস্কর্য ও শিল্পকলার অভূতপূর্ব বিকাশ ঘটেছিল। ঐতিহাসিক বাগচি ও শাস্ত্রী বলেন যে স্থাপত্য ও শিল্পের ক্ষেত্রে মৌর্য যুগ এক উল্লেখযোগ্য অধ্যায়। কোশাম্বী বলেন যে সিন্ধু সভ্যতায় শিল্প ও স্থাপত্য থাকা সত্ত্বেও বলা যায় যে অশোকের আমল থেকেই তা শুরু হয়েছে। মেগাস্থিনিসের রচনা থেকে পাটলিপুত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের কাষ্ঠ নির্মিত বিশাল রাজপ্রাসাদের কথা জানা যায়। তিনি শতস্তম্ভ বিশিষ্ট সুবিশাল এই প্রাসাদটির সৌন্দর্য ও শিল্প নৈপুণ্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। স্তম্ভগুলি সোনা ও রূপার পাত দিয়ে মোড়া ছিল, এবং তার উপরের বিচিত্র অলঙ্করণ ও শিল্প নৈপুণ্য গ্রিক লেখকদের প্রভূত বিস্ময়বিষ্ট করেছিল। তাদের মতে পৃথিবীর কোনো দেশে এ ধরনের রাজপ্রাসাদ ছিল না। অশোকের আমল থেকে ইট ও পাথরের সাহায্যে ব্যাপকভাবে গৃহাদি নির্মাণ শুরু হয়। তার রাজপ্রাসাদটি ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের চেয়েও বিরাট এবং বিশাল পাথরের সাহায্যে তা তৈরি। প্রাসাদটির বিশাল আয়তন, শিল্প নৈপুণ্য ও কারুকার্য দেখে চৈনিক পরিব্রাজক ফা হিয়েন বিস্ময়াভূত হয়ে মন্তব্য করেছিলেন যে এরূপ শিল্প নৈপুণ্য এ জগতে কোনো মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব নয়। অশোকের আমলে নির্মিত অসংখ্য স্তূপ, গুহা ও স্তম্ভগুলি মৌর্য স্থাপত্য ও ভাস্কর্যের উল্লেখযোগ্য নিদর্শন। কথিত আছে যে তিনি ৮৪,০০০ স্তূপ নির্মাণ করেছিলেন। প্রস্তর নির্মিত এই স্তূপগুলির মসৃণতা আজও বিস্ময়ের বস্তু হয়ে রয়েছে। অশোকের আমলে বৌদ্ধ ও আজীবক সন্ন্যাসীদের জন্য প্রচুর গুহা নির্মিত হয়। গুহার প্রাচীরগুলি ছিল অতি মসৃণ ও কাঁচের মতো ঝকঝকে। তার আমলে প্রচুর শিলাস্তম্ভ নির্মিত হয়। দিল্লি, নন্দনগড়, লুম্বিনী, এলাহাবাদ, সারনাথ প্রভৃতি স্থানে এ ধরনের কিছু স্তম্ভ পাওয়া গেছে। এই স্তম্ভগুলিতে ভগবান বুদ্ধদেবের বাণী খোদাই করা থাকত। কোনো কোনো স্তম্ভ উচ্চতায় ছিল প্রায় ৫০ ফুট, এবং সমগ্র স্তম্ভটি একটি অখণ্ড পাথরে নির্মিত। স্তম্ভগুলি এত মসৃণ যে তা কাঁচ বলে ভুল হয়। স্তম্ভের শীর্ষে আরেকটি পাথরে বৃষ, সিংহ, অশ্ব, হস্তি প্রভৃতি জীবজন্তুর মূর্তি তৈরি করে তা মূল স্তম্ভের সঙ্গে জুড়ে দেয়া হতো। সারনাথে আবিষ্কৃত সিংহস্তম্ভ অতি বিখ্যাত। এই স্তম্ভটি সম্পর্কে ঐতিহাসিক স্মিথ মন্তব্য করেছেন, প্রাচীন যুগে প্রস্তর মূর্তির ভাস্কর্যে এই সুন্দর ভাস্কর্যের তুল্য বা এর অপেক্ষা শ্রেষ্ঠ কোনো ভাস্কর্য দেখা যায় না। মৌর্য শিল্পের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে অনেকে পার্শ্বিক ও গ্রিক প্রভাবের কথা উল্লেখ করেছেন। পাটলিপুত্রের প্রাসাদ স্তম্ভের মসৃণতা, সারনাথ স্তম্ভের শীর্ষদেশে অবস্থিত সিংহ মূর্তি এবং কোনো কোনো স্তম্ভগাত্রে অঙ্কিত বিশেষ ধরনের লতা পাতা ফুল প্রভৃতিকে পার্শ্বিক ও গ্রিক প্রভাবের চিহ্ন বলা হয়। বিশিষ্ট শিল্প বিশেষজ্ঞ হ্যাভেল ও অন্যান্য ভারতীয় শিল্প সমালোচকরা
মৌর্য শিল্পে সর্বপ্রকার বৈদেশিক প্রভাবের পরিবর্তে বরং আর্য অনার্য শিল্পরীতির সমন্বয় লক্ষ্য করেছেন। মৌর্য শিল্পে কিছু বিদেশি প্রভাব থাকলেও শিল্পের বিষয়বস্তু ছিল সম্পূর্ণ ভারতীয় এবং তার উদ্দেশ্য ও আদর্শ অশোক কর্তৃক পরিকল্পিত। এ কারণে এই শিল্পকে দরবারি শিল্প বলা হয়।